আজকের এপিসোডের যে প্রথম ঘটনা, এই ঘটনাটি শোনার পর আমার কাছে এক ভিন্ন রকমের অনুভূতি হচ্ছিল। আশা করি আপনাদের কাছেও সেই একই অনুভূতি হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল এই রাকিব ভাইয়ের কাকির সাথে। কাকির নাম হচ্ছে আকলিমা। আকলিমা কাকির বয়স তখন 6 কি 7 বছর, আর ঘটনার সময় 81 কি 82 সাল। আর ঘটনাটি এই আকলিমা কাকি বহুবার বলেছেন, বহুবার, মানে কতবার যে বলেছেন এটা হিসাব করে বলা যাবে না। তো ওই সময় কিন্তু এরকম পাড়া গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি, মানুষ হারিকেন বা কুপি ব্যবহার করত। আর কাকিদের যে বাড়ি, ওখানে কিন্তু ঘনবসতি না হলেও একদম যে ঘরবাড়ি কম ছিল এটাও বলা যাবে না। আর কাকিদের বাড়িটা রাস্তার পাশে থাকায় তাদের ঘরের পিছনটা রাস্তার দিকে ছিল। বাম পাশে একটা টিউবওয়েল, বেশ বড় উঠান, বাম পাশে একটা গোয়াল ঘর, আর গোয়াল ঘরের সামনে 40 থেকে 50 মিটার দূরত্বে একটা পুকুর। আর কাকিদের বাড়ির পাশে যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলের পাশে বেশ পুরনো একটা আম গাছ ছিল। এখন অবশ্য সেই আম গাছটি নেই, বাড়ির যে পজিশনটা ওই সময় ছিল সেটাও নেই। সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে, নতুন করে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। কাকির ছোটবেলায় অনেক চঞ্চল ছিল, আর কাকির মা বাবা কাকিকে কিন্তু অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। গ্রামের মানুষ করে কি, রাতের যে রান্নাটা তারা কিন্তু সন্ধ্যার আগেই শেষ করার চিন্তা করেন। কারণ হচ্ছে বাড়ির পুরুষ মানুষ দিনভর অনেক পরিশ্রম করেন, খাটাখাটুনি করেন, সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন, আর ফজর আজানের পরপরই উঠে পড়েন। তো সেই মোতাবেক একদিন কাকির মা সন্ধ্যার আগেই রান্না বাড়া শেষ করেছেন। বাইরের যত কাজ ছিল, তারপর রাতের খাবার খাওয়ার জন্য যেগুলো আয়োজন করার দরকার থাকে আর কি, সবগুলোই করা হয়েছে। তারপর কাকির বড় ভাই, কাকির বাবা মা, তো ওনারা খাওয়া দাওয়া করতে বসছেন আর কি। তো কাকির কিন্তু ওই সময়ে একটা বড় ভাই ছিল, ওনার পরে আরো ভাই বোন হয়েছিল, তবে তখনও কিন্তু তারা হন নাই, ওনারা তখন দুইজনই ছিলেন। ওই সময় কাকির বয়স 6-7, আর কাকির বড় ভাইয়ের বয়স হচ্ছে 8-9 হবে, এরকম আর কি। তো ওনারা খাওয়া দাওয়া করছেন। এক পর্যায়ে হয় কি, কাকির যে বড় ভাই উনি কাকিকে রাগানোর জন্য নানান অঙ্গভঙ্গি করতে থাকেন। হয় না যে ইচ্ছাকৃতভাবে একজন আরেকজনকে বিরক্ত করতে থাকে, জিহ্বা বের করে ভেঙাতে থাকে, তো ওরকম করছে আর কি। এদিকে এই দৃশ্য দেখে কাকির তো হয় ভীষণ রাগ। উনি বলতেছেন যে, মা দেখো তোমার ছেলে আমাকে কিভাবে ভেঙাচ্ছে। কাকির মাও তখন কাকির ভাইকে ধমক দিয়ে চুপ করে দেন, এই তুই এরকম করতেছিস কেন, চুপ থাক। কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর আবার ভেঙাচ্ছেন। বেশ কয়েকবার এভাবে চলতে থাকলে এক পর্যায়ে কাকি রাগ করে ভাত না খেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে ঘরের বারান্দায় গিয়ে বসে থাকেন আর কাঁদছেন। কাকি যে পাশে গিয়ে বসেছেন ওই পাশে কিন্তু টিউবওয়েল আর সেই আম গাছটা ছিল। সন্ধ্যার পরপরই তো তারা খাওয়া দাওয়া করতে করতে, আসলে যে অনেক রাত হয়ে গেছে বিষয়টা তো এরকম না, এটা ইমিডিয়েট সন্ধ্যার পরপরই আর কি। আর রাত তো বেশি না, তবে অন্ধকার তো হয়ে গেছে। আর ওই এলাকায় তো বিদ্যুৎ ছিল না, কুপিবাতি ব্যবহার করতো, হারিকেন ব্যবহার করতো। তো কাকি খাওয়া ছেড়ে কাঁদতে কাঁদতে যখন বের হচ্ছিলেন, কাকির মা বাবা কিন্তু তাকে ডাকছিলেন, এই যাস না, ভাত খেয়ে যা, তোর ভাইকে আমরা শাসন করে দিব, আয়, তোর ভাই এখন কিছু করতেছে না তো, আয়। কিন্তু কাকি কিছু না শুনেই বেরিয়ে গিয়ে মানে বারান্দায় বসছেন, বেরিয়ে গিয়ে তারপর কান্নাকাটি করছেন। যেহেতু সন্ধ্যার পর অন্ধকার হতে শুরু করেছে, এক পর্যায়ে 5 কি 6 মিনিট পর হয়তো এরকম হয়েছে আর কি, কাকি একটা আজব জিনিস শুনতে পায়। কাকি যে ভয় পাবেন বিষয়টা এরকম না, উনি বেশ কৌতূহলী একটা মনোভাব নিয়ে এই বিষয়টা শোনার চেষ্টা করছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল একটা ঢোল আর ঝুনঝুনির শব্দ হচ্ছে, মনে হচ্ছে অনেক দূর থেকে এই শব্দটা আসছে এবং আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। তবে উনি আর একটা বিষয় খেয়াল করলেন, শব্দটা মনে হচ্ছে মাথার উপর দিক থেকে আসছে। চিন্তা করলেন কি ব্যাপার, উপর দিক থেকে ঢোল আর ঝুনঝুনির আওয়াজ, ঘটনাটা কি? উনি তাকালেন হচ্ছে ওই আম গাছটার দিকে। আম গাছটা কিন্তু বেশ পুরনো এবং মোটা ছিল। উনি খেয়াল করলেন ঠিক কাকির বয়সীর একটা ছেলে আর একটা মেয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নিচে নামছে। ছেলেটার কাঁধে একটা ঢোল আর মেয়েটার হাতে একটা ঝুনঝুনি।
তারা সেগুলো বাজিয়ে বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নেমে আসছে। গাছ থেকে যেভাবে মানুষ নেমে আসে ওভাবে না, কিন্তু একদম হেঁটে হেঁটে, আমরা যেভাবে মাটির উপর দিয়ে হেঁটে বেড়াই ওভাবে। এটা দেখে কিন্তু কাকি মোটেও ভয় পেলেন না, ওর কাছে ভালো লাগছে যে আরে এই ছেলে মেয়ে দুটো কোত্থেকে আসলো। আরো একটা বিষয়, ওই ছেলে মেয়ে দুটোর উপরে আলো পড়ছে, ঠিক উপর থেকে আলো পড়ছে, তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আলোটা যে কোথা থেকে আসছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না, তবে উপর থেকে আসছে জাস্ট এতটুকুই মনে হচ্ছে। কাকি এগুলো দেখে ভয় না পেয়ে বেশ আনন্দই পাচ্ছেন। এক পর্যায়ে ছেলে মেয়ে দুটি মাটিতে নেমে এসে কাকি থেকে 10 থেকে 12 হাত দূরে অবস্থান করে ঢোল আর ঝুনঝুনি বাজাচ্ছে আর ঘুরে ঘুরে নাচানাচি করছে। আমরা অনেক সময় দেখি ছোট বাচ্চারা ঝুনঝুনি বাজাচ্ছে আর এক ধরনের তাদের মতো করে নাচানাচি করছে, ওরকম আর কি। কাকির কাছে মনে হচ্ছিল তারা কাকির উদ্দেশ্যেই এসব করছে। ওদিকে কাকির মা বাবা কিন্তু এ কোনো কিছুই বুঝতে পারছে না যে এগুলো যে হচ্ছে, এই যে ঝুনঝুনি বা ঢোলের শব্দ, তারা কিছুই শুনতে পাচ্ছে না। কাকির কাছে তো ভালোই লাগছে, কাকি খুব ভালোভাবেই আনন্দ নিচ্ছিলেন। কাকি এটাও খেয়াল করলেন যে তারা গান বলছে, নাচছে, কিন্তু গানের শব্দটা যে কি এটা বোঝা যাচ্ছে না, তাদের যে ঠোঁট নড়ছে এটা বোঝা যাচ্ছে। আর তারা বেশ জোরে সোরেই যে গান গাচ্ছে এটাও মনে হচ্ছিল, কিন্তু গানের কোনো শব্দ তারা আসলে বুঝতে দিচ্ছিলেন না বা কাকিও বুঝতে পারছিলেন না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে কাকির বাবা কাকিকে ডেকে ওঠেন, এই আকলিমা, আমি আসতেছি রে মা, তুই কোথায় গিয়ে বসলি? যখন এমনটা বলেছেন সাথে সাথে ওই বাচ্চা ছেলে মেয়ে দুটো যেভাবে এসেছিল তারা ওভাবেই গান বাজনা করতে করতে আম গাছের উপরে হেঁটে হেঁটে আম গাছের মাথার দিকে চলে গেল, এভাবে মিলিয়ে গেল। তাকে শুধু চেয়ে চেয়ে দেখলেন আর ভাবলেন, বাবা কেন যে ডাক দিল, তা না হলে আমি তো আরো কিছুক্ষণ ওদের এরকম গান বাজনা নাচানাচি দেখতে পারতাম। যাই হোক, কাকির বাবা ওখানে চলে আসেন, এরপর কাকিকে ডেকে নিয়ে যান, আদর করে ঘরে নিয়ে যান, আবার তাকে খেতে বসান। কাকির মা বাবা কিন্তু ঘুণাক্ষরে কিছু বুঝতে পারেন নাই যে এটা হয়ে গেছে, আর কাকিও কিছু বলেন নাই। কাকি সেদিনের গান বাজনা নাচানাচি এতটাই ভালো লেগেছিল যে কাকি কি করতেন, ওগুলো আবার দেখার জন্য দিনের বেলাতেও গাছের ওদিকটাতে বসে থাকতেন, গাছের উপরে তাকাতেন, গাছের নিচে খেলাধুলা করতেন, কিন্তু উনি দেখতে পেতেন না। এইভাবে আরো বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন সন্ধ্যার পর কাকি আর কাকির বাবা ভাই এই তিনজন একটা সাইডে গেছেন, ওই বাড়ির পাশের আর একটা বাড়িতে কোন একটা কাজে। কাকি কিন্তু যান না, কাকিকে যেতে বলেছিলেন, কাকি বলছে যে না আমি যাব না, আমার ভালো লাগছে না, আমি বাসায় থাকি। কয়েকবার বলার পরও কাকি যখন আগ্রহী হলেন না, ওনারাও আর কাকিকে চাপাচাপি করেন নাই। তো কাকি কি করেছেন, ওই যেই জায়গাটা, ওই জায়গাটাতে বসছেন, যেই জায়গাটাতে প্রথম দিন বসে কান্নাকাটি করছিলেন। ওনার একটা প্ল্যান ছিল যে আবার এই বাচ্চা দুটো নেমে আসে কিনা, গান বাজনা করে কিনা, তো এরকম চিন্তা করছেন। অল্প সময়ের মধ্যেই হয় কি, আগের মতো সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ বাজতে শুরু করে, ধীরে ধীরে শব্দগুলো আরো স্পষ্ট হতে থাকে। এক পর্যায়ে কাকি লক্ষ্য করলেন সে আগের মতোই দুটো বাচ্চা ঢোল আর ঝুনঝুনি বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নামছে আর গান করছে। তারা গাছ থেকে নেমেই নাচতে নাচতে চারদিকে ঘুরছে বৃত্তাকারে। কাকিও আবার বেশ ভালোভাবেই আনন্দ নিয়ে সেই গান বাজনা নাচ দেখতে থাকে। তারা এমনভাবে নাচছে যে কাকি যে তাদেরকে দেখছে এটা তারা খেয়ালই করছে না, তারা কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করে গান বাজনা নাচ করতে থাকে। কতক্ষণ যে এই দৃশ্য দেখেছেন কাকি, এটা অবশ্য উনি বলতে পারেন না, অনেকক্ষণই হবে। হঠাৎ করে তারা আবার যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। এর কিছুক্ষণ পর কাকির মা বাবা ভাই পাশের বাড়ি থেকে চলে আসে। আসলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কাকি এবারেও পরিবারের কাউকে বললেন না। তো ওই রাত তো এভাবেই চলে গেল, কোনো সমস্যা নাই। এরপর কাকি মাঝে মাঝেই এই দৃশ্য দেখার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করতেন। তবে দেখা যেত 3 দিন 4 দিন 5 দিন উনি অপেক্ষা করছেন, কিন্তু কেউ আর আসে না। দিনের বেলাতে কখনোই আসতো না, আর সন্ধ্যার পর উনি যে ওখানে বসবেন বা গভীর রাতে এখানে বসবেন এটাও তো আসলে ওভাবে সম্ভব হতো না। রাতের বেলা উনি বাইরে বের হলেই তো মা বাবা জিজ্ঞেস করবেন, তো ছোট মানুষ স্বাভাবিকভাবেই যদি ওয়াশরুমে যাওয়ারও দরকার হয় তার মা সাথে যাবে রাতের বেলা, এই জন্য ওভাবে কিন্তু আর দেখা হচ্ছে না।
টানা 5-6 দিন বা এরকম একটা কাছাকাছি সময় হবে আর কি। একদিন হয় কি, কাকির নানা বাড়ি থেকে জরুরি একটা খবর, সেটা হলো সবাইকে সেখানে যেতে হবে। কিন্তু কাকির বাবার কাজ থাকায় উনি যেতে পারবেন না বলে কাকির মাকে বলে দেন যে তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও, আমি কাজটা একটু গুছিয়ে নিয়ে পরে তোমাদেরকে নিয়ে আসবো। এদিকে হয় কি, কাকি বলে যে না, আমি যাব না, আমি কোনোভাবেই নানা বাড়ি যাবো না, আমি বাসায় থাকবো। এই তো শুরু হয়ে গেল আর একটা সমস্যা, মেয়ে একা বাসায় থাকবেন। এখন বাড়িতে তো ওরকম কাজের লোকজন নাই, রান্না বাড়া খাওয়া দাওয়া করতে তো অসুবিধা হবে। কাকির বাবা নিজে কোনো মতে বাইরে থেকে খেয়ে নেবেন এরকম একটা চিন্তা করেছিলেন, কিন্তু এখন কাকি একা একা থাকবেন, অসুবিধাই হতে পারে। এই চিন্তা করে কাকিকে কিন্তু বারবার বোঝানো হচ্ছিল, কিন্তু কাকি নাসরবান্দি, উনি কোনোভাবেই যাবেন না। কি আর করা, একটা পর্যায়ে কাকির বাবা বলেন স্যার ঠিক আছে মেয়েটা থাকুক, আমি বাসায় একা একাই থাকবো, থাকলে ভালোই লাগবে, কোনো সমস্যা নাই, তোমরা যাও। এরপর কাকির মা কাকির ভাইকে নিয়ে চলে যান। কাকির কিন্তু উদ্দেশ্য ছিল রাতের বেলা ওই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চার নাচ আর গান দেখা। তো এরকম দেখবেন, এরকম একটা পরিকল্পনা আর কি, এই জন্যই কিন্তু উনি যান নাই। তো ওই রাতে কাকি অপেক্ষা করছেন কখন আর বাবা ঘুমিয়ে যায়। যখন বাবা ঘুমিয়ে যায় তখন আস্তে করে পা টিপে টিপে দরজা খুলে বের হয়ে ঠিক ওই জায়গাতে বসছেন, আম গাছের কাছাকাছি আর কি। অনেকক্ষণ বসে আছেন। তো একটা সময় পর আবার সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ হতে থাকে। উনিও তো খুশি, এরা আসছে এরকম একটা অবস্থা। তো ঠিক আগের মতোই ধীরে 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 শব্দটা বেড়ে যাচ্ছে, একই রকম ভাবে গাছ থেকে নেমে আসছে। কাকিও মহা খুশি। কাকি এবার একটা জিনিস দেখতে পায়, সেটা হচ্ছে যে আগে যেই কয়েকবার এসেছে গান তারা গেয়েছে, কিন্তু গানের যে শব্দ এটা কিন্তু উনি শুনতে পান নাই। কিন্তু এবারে উনি গানের শব্দ শুনতে পাচ্ছেন, তবে এরা যে কোন ভাষায় গান গাইছে এটা বুঝতে পারছেন। এটা যে বাংলা ভাষা না এটা উনি নিশ্চিত, কিন্তু এটা যে কোন ভাষা এটা ওনার বোধগম্য হচ্ছে না। উনি এবার বেশ মহা আনন্দ নিয়ে হাতে তালি দিচ্ছেন, উনিও নাচানাচি শুরু করেছেন। তবে ওদের কাছে যান নাই, দূর থেকে নাচানাচি করছেন। ওরাও কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করেই গান গাচ্ছে, ঝুনঝুনি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করছে। কাকিও তার মতো করে আনন্দ করছেন, কাকি হাতে তালি দিচ্ছেন, বাহবা দিচ্ছেন। কাকির কাছে বেশ আনন্দ লাগছে। আসলে এই যে দুটো বাচ্চা, ওদের যে পোশাক আশাক যে অসাধারণ রকমের এটাও বলা যাবে না। গ্রামের 8-10টা বাচ্চা যেভাবে পোশাক আশাক পরে ওই বয়সী বাচ্চারা আর কি ওরকমই পোশাক আশাক পরা আর কি, তবে তাদের পোশাক আশাক গুলো বেশ পরিপাটি এই আর কি। তো এদিকে হয় কি, ওই রাতটা এইভাবে পার হয়ে যায়। পরের আর একটা দিন সন্ধ্যার পর, তখন ওনার বাবা ফেরত আসেন নাই। তখন উনি সন্ধ্যার পর ওই জায়গায় বসেছেন। এবারও কিন্তু ওই বাচ্চা দুটো নেমে আসে, একই রকম ভাবে তারা নাচছে, গান গাচ্ছে, গানের শব্দ কাকি শুনতে পাচ্ছেন। কিন্তু এর মধ্যে ঘটে যায় একটা অঘটন, সেটা হচ্ছে কাকির বাবা উনি ইতোমধ্যেই বাসায় চলে আসছেন। বাসার মধ্যে ঢুকে কাকিকে খুঁজছেন, পাচ্ছেন না। চিন্তা করলো কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল এরকম সন্ধ্যার পরে। উনি আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করছিলেন। দূর থেকে উনি খেয়াল করেন আম গাছের নিচে দুটো বাচ্চা নাচানাচি করছে, ঘুরছে, আর কাকি ওদের সাথে একটু দূরে সে তার মতো করে নাচছে, হাতে তালি দিচ্ছে আর হি হি করে হাসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে কাকির বাবা কিন্তু যা বুঝার বুঝে গেছেন। উনি দূর থেকে বলছে, এই আকলিবা মা, তুই কি করিস রে, আমি আসতেছি। এই বলে যখন কাছাকাছি যাচ্ছেন তখন এই দুটো বাচ্চা তারা ভয়ার্ত দৃষ্টি নিয়ে, মানে মনে হচ্ছে তারাই ভয় পেয়েছে, কাকির বাবার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে ওরা একদম বাতাসের সাথে মনে হলো মিলিয়ে গেল। আগে যেভাবে হতো ওরা যে গাছে উঠে গেছে, এবার কিন্তু তা হয়নি, ওরা মিলিয়ে গেল। এই মিলিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু কাকির বাবা এবং কাকি দুজনই দেখেছেন। তখন কাকিকে গিয়ে উনি জড়িয়ে ধরেছেন, কোলে উঠিয়ে দৌড়ে ঘরের মধ্যে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন যে, এই তুই কি করতেছিলি, এরা কারা? তখন কাকি সব ঘটনা খুলে বলেন যে কিভাবে কি হয়েছে। এরপর তো কাকির বাবা বুঝতে পারছেন যে মেয়েটা কেন কারো বাসায় যায় না, তার নানি বাড়ি গেল না। এটাই হচ্ছে কারণ, সে ওই বাচ্চা দুটোর গান এবং নাচ দেখতে চায়। উনি তো দ্রুত
কাকির মাকে খবর পাঠালেন, কাকির মা চলে আসে, উনি আর যান নাই, কাকির মাই দ্রুত চলে আসে। আসার পর বলেন যে এই ঘটনা, তোমার মেয়ে তো এই ধরনের একটা সমস্যায় পড়ে গেছে। তখন আর একজন হুজুরের কাছে যাওয়া হয়। তো হুজুর সবকিছু শুনলেন, শোনার পর বলে আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিন পর জানাই, আর মেয়েটাকে আপাতত কয়েকদিন সাবধানে রাখেন। যদি এর মধ্যে মেয়ের আচার আচরণে কোনো পরিবর্তন ঘটে আমাকে জানাবেন, আমার কাছে নিয়ে আসবেন। তা না হলে 2-3 দিন পর আপনারা আসেন, দেখি কি তথ্য নিতে পারি। তো এর মধ্যে কাকির আচার আচরণেও কোনো পরিবর্তন দেখা যায় নাই। আর এর মধ্যে কাকিও ওই আম গাছের নিচে ওদের গান বাজনা এগুলো দেখার জন্য বা শোনার জন্য আর যান নাই। তো 2-3 দিন পরে কাকির মা বাবা যখন ওই হুজুরের কাছে গিয়েছেন, তখন হুজুর জানান যে এই যে আম গাছটা, এটা অনেক আগে থেকেই এখানে একটা মুসলিম জিন পরিবার বসবাস করে। তো এই পরিবারে 2টো বাচ্চা আছে। তাদের যে বয়স, এই বয়স তো অনেক বেশি, কিন্তু তাদের বয়স এই কাকির যেই বয়স এইভাবে আর কি দেখা যায়, কিন্তু জিনেদের বয়স তো বেশি থাকে। সেই হিসাব না করে কাকির যে বয়স জিনেদের বয়সের তুলনায় আর কি ওই একই রকম বলতে হবে আর কি। মানে তাদের বয়স যদি দেখা যাচ্ছে 80 বছর হয়েছে, কাকির বয়স 6-7 বছর হয়েছে, তাদের এরকম বয়সেই তারা কাকির বয়সের মতো দেখা যায় আর কি। মানে এমনটাই ওই হুজুর বোঝানোর জন্য বলেছিলেন আর কি। তো হুজুর বলেন যে এরা মোটেও ক্ষতিকর কিছু না, এরাও আসলে খেলাধুলা করতে পারে না কারোর সাথে। এদের মা বাবা এদেরকে খুব শাসনে রাখে, এই কারণে এখান থেকে বাইরে বের হলে অন্য জিনেরা ক্ষয়ক্ষতি করতে পারে। এই জন্য এই 2 বাচ্চাকেও খুব একটা বাইরে বের হতে দেওয়া হয় না। যদি কোথাও বাইরে বের হতেই হয়, মা বাবার সাথেই তারা যায়। যখন কাকি সন্ধ্যার পর কান্না করছিল, তখন এই 2টো বাচ্চার দেখে খুব মায়া হয়। তাদের কাছে মনে হলো যে এই বাচ্চার সাথে আমরা একটু খেলাধুলা করি। এই জন্যই তারা নেমে আসে। মাঝে মাঝে তারা সুযোগ পেলেই নিচে নেমে আসতো। দিনের বেলাতে তো এটা হতো না, কারণ দিনের বেলা তারা এরকম সুরুত ধরে আসতে পারতো না, কারণ ওরা ওরকম শক্তিশালী না। বাচ্চা তো, ওদের মধ্যে ওইরকম শক্তিমত্তা আসেনি। এই জন্য দিনের বেলাতে তারা কাকির চোখে আসতে পারতো না। যা আসতো সন্ধ্যার পরেই আসতো, আর যখন তার মা বাবা থাকতো না এই সুযোগে আসতো। গভীর রাতে আসার চেষ্টা করলেও খুব একটা সক্ষম হতো না। মাঝে মাঝে কাকি বসছে সন্ধ্যার পর, তারপর আসতে পারেনি, কারণ তখন তার মা বাবা ছিল। এই জন্য এই বাচ্চা জিন দুটো ওভাবে কাকির সামনে এসে নাচানাচি করতে পারেনি। যেহেতু এখন মানুষ দেখে ফেলেছে, এরা মারাত্মক ভয় পেয়েছে, এরা চলে গেছে। তবে মনে হয় না এরা আর কখনো এই কাকির সাথে দেখা দেবে। মানে এই যে আকলিমা কাকির কথা বলছেন আর কি, হুজুর কাকির সাথে দেখা দেবে এরকমটা মনে হয় না। হুজুর এরকমই বলে দেন। তো এরপরে কাকি কিন্তু কখনোই ওই বাচ্চা দুটিকে দেখেননি। এরপর বিভিন্নভাবে উনি চেষ্টা করেছেন ওখানে বসে থাকার জন্য বা তাদেরকে দেখার জন্য, কিন্তু না, কখনোই উনি ওই বাচ্চা দুটোকে দেখেননি। আর এই বাচ্চা দুটোকে যখন উনি দেখেছেন বা পরবর্তীতে আর দেখেননি, এর ফলে যে কোনো ধরনের কোনো সমস্যা ওনার সাথে হবে এমনটাও হয়নি। আর ওই হুজুরও বলেছিলেন যে ওর কোনো ঝাড়ফুঁক করার দরকার নেই, তার কোনো সমস্যা হবে না, এরা কোনো ক্ষয়ক্ষতি করবে না। আপনারাও এদের বিষয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না। আর এই বিষয় নিয়ে বেশি জানাজানি করলে দুষ্টু কবিরাজরা এখানে এসে ওদেরকে বন্দি করার চেষ্টা করতে পারে, এর ফলাফল ভালো হবে না। সুতরাং আপনারা এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি আলোচনা করার দরকার নেই। তাই হলো, এই বিষয়টা নিয়ে ওনারা আবার বেশি আলোচনা করেন নাই। হুজুর তারপরও উনি ওনার মতো করে একটু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন আর কি। তো সময়ের সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে ওনাদের ঘর বাড়ির যে শেপ, সেগুলোতে অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু এই ঘটনাটি এখনো রয়ে গেছে। এই 2টো বাচ্চা জিন কখনোই আর কাকির সাথে দেখা করতে আসেননি। কাকি এই ঘটনাটা পরবর্তীতে সবার সাথে বলেছিলেন, খুলে বলেছিলেন আর কি। অনেকে এটা নিয়ে বেশ আনন্দ পায়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি রাকিব ভাই মূলত সংগ্রহ করেছিলেন। উনি যখন কাজের কারণে চট্টগ্রামে গিয়েছিলেন, তখন একজন ভাইয়ের সাথে পরিচয় হয়। তার সাথে যখন অনেক গল্পগুজব হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আন্তরিকতা হয়ে যায়। কথা প্রসঙ্গে ওই ভাই একটা বিষয় শেয়ার করেন এই রাকিব ভাইয়ের কাছে। সেই ভাইয়ের নাম হচ্ছে পলাশ শেখ, ওনার বাড়ি নওগাঁতে। তবে শুধু জেলার নামটি বলছি, ডিটেলসে বলছি না, এটার পিছনেও কারণ রয়েছে। এই পলাশ ভাইয়ের বাবার আরও একজন ভাই রয়েছে, অর্থাৎ ওনার একজন চাচা রয়েছেন,
পলাশ ভাইয়ের বাবার নাম হচ্ছে নুরু শেখ। পলাশ ভাইয়ের আরও একজন বোন রয়েছে, অর্থাৎ ওনারা 2 ভাই বোন। পলাশ ভাইয়ের যিনি চাচা, ওনার বাবা কিন্তু বড়, এই চাচা হচ্ছে ছোট। এই ছোট চাচার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস শেখ। তো ওনার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের নাম হচ্ছে শিমলা। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে 2016 সালের দিকে। এই যে শিমলার বাবা, মানে এই যে কুদ্দুস চাচা, ওনার একটি ছোট্ট গার্মেন্টসের মতো একটা কারখানা রয়েছে। আসলে এটাকে গার্মেন্টস সরাসরি বলাটাও মুশকিল, একটা ছোট কারখানা আর কি। উনি কি করেন, ওই যে বড় বড় যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে বা ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখান থেকে কিছু কাপড়, ঝুট কাপড় কিনে নিয়ে আসেন। এগুলো সেই ধরনের কাপড় যে কাপড়গুলো কাজে লাগে না, কাটিং হওয়ার পর দেখা যাচ্ছে যে এগুলো আর কাজে লাগানো সম্ভব না। তখন ওনারা কি করেন, বা ওনার মতো যারা আছেন, এই যে কুদ্দুস চাচার মতো যারা আছেন, তারা ওই গার্মেন্টস কর্তৃপক্ষের কাছ থেকে এই কাপড়গুলো কিনে এনে বাচ্চাদের জন্য ছোট ছোট জামা, অর্থাৎ ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য রেডিমেড জামা তৈরি করেন। এগুলো আবার পাইকারি বিভিন্ন জায়গায় সেল করেন আর কি। এই যে কুদ্দুস চাচা যে কাপড়গুলো আনেন, সেগুলো অনেক ধরনের হয়, বিভিন্ন ধরনের হয়, পালিশ করা হয়, তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট কাপড় হয়। এমন অনেক কাপড় আছে যেগুলো দিয়ে কোনো কাজই করা যায় না, এগুলো ফেলে দিতে হয়। কিছু কাপড় থাকে বড় বড় কাপড়, এগুলোর নির্দিষ্ট টেবিল আছে, মাপ দেওয়ার টেবিল, এই টেবিলে বসিয়ে মাপ মতো কাটা হয়। আবার অনেক ধরনের কাপড় আছে যেগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় পড়ে গেছে, এগুলো বস্তার মধ্যে ভরা হয়। বস্তার মধ্যে ভরার পর এই বস্তাগুলো সেল হয়ে যায়। যখন এই বস্তাগুলো সেল হবে, তখন জাস্ট কি করা হয়, বস্তার মুখটা খুলে দেওয়া হয়। যারা কিনবেন ওনারা উপর থেকে কিছু কাপড় দেখেন, এরপর ওই বস্তাগুলো কিনে নেন। একসাথে অনেকগুলো বস্তা কিনতে হয় আর কি। এগুলো ওজন করে বিক্রি হয় আর কি, ওজন অনুযায়ী দাম হয় আর কি, এগুলো ওভাবেই কিনে আনতে হয়। তো এই যে কুদ্দুস চাচা বা কুদ্দুস সাহেব, উনি একদিন গার্মেন্টস থেকে কিছু টুকরো কাপড়ের বস্তা কিনে আনেন তার কারখানার জন্য। এগুলো আবার হাতে কাটা হয়, কোনোটা আবার লেয়ার মেশিনেও কাটা হয়। এটা ফিক্সড করা হয় যে কাপড়টার ধরন কেমন সেই অনুযায়ী। হাতে কাটাগুলো হয় কি, যে লোহার যে কেচি রয়েছে এগুলো দিয়ে কাটা হয়। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়গুলো কেটে বিভিন্ন সাইজের জামা তৈরি করা হয়। তো এটা কিন্তু ওনাদের একটা ব্যবসা, এটা ওনারা বেশ অনেকদিন ধরেই করে আসছেন। ওনার কারখানায়ও কাটিং ম্যান রয়েছে, তারাও সুন্দর করে কাপড়গুলো কাটে। উনি ইনস্ট্রাকশন দেন, এই কুদ্দুস চাচা ইনস্ট্রাকশন দেন, সেই অনুযায়ী তারা কাপড়গুলো কাটে আর কি। আর তার এই কারখানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের পথ। আর যাতায়াতের তো কোনো অসুবিধা নাই, ওনারা মোটামুটি সব ওভাবেই হ্যান্ডেল করছিলেন আর কি, কোনো সমস্যা হচ্ছিল না। ওনার পরিবারের সদস্যরাও সবসময় কারখানায় আসে, আবার দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত বসে বসে গল্প গুজব করছে। মানে একদম বাড়ি আর কারখানা একই রকম বলা চলে আর কি। দেখা যাচ্ছে যে ওনার মেয়ে শিমলাও আসে, এসে সে নিজের পছন্দ অনুযায়ী কিছু কাপড় চয়েস করে। সে চিন্তা করে যে যদি বড় সাইজের কোনো কাপড় পাই, এটা দিয়ে আমি নিজের জন্য কোনো কিছু তৈরি করব। শিমলাও কিন্তু সে সেলাই কাজে বেশ পারদর্শী, তার একটা পা চালিত সেলাই মেশিন রয়েছে, সেটা দিয়ে সে নিজের জামা নিজেই তৈরি করে। তো একদিন হয়েছে কি, এই যে শিমলা সে কারখানায় আসছে, আসার পর নতুন বস্তা নিয়ে আসা হয়েছে। ওই বস্তাগুলো আবার খুলে ওই বস্তার ভিতরে থাকা কাপড়গুলো একটা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। তো শিমলার নজর যায় একটা কাপড়ের দিকে, যখন নজরটা গিয়েছে, কাপড়টা দেখে ভালো লেগে যায়। এটা অনেকটা সাদা সাদা টাইপের একটা কাপড়, একদম পিওর সাদা না। তখন শিমলা ওই কাপড়টা হাতে নেয়। হাতে নেওয়ার পর দেখা গেল ওই কাপড়ে লাল একটা দাগ রয়েছে। তখন শিমলা মনে করে যে এটা তো থাকবেই, গার্মেন্টসে যখন কাপড়গুলো কাটা হয় দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কালি লেগে যায়, গার্মেন্টসের কোনো রং লেগে যায়। সে চিন্তা করেছে যে এটা মনে হয় ওরকমই কিছু। সাধারণত হয় কি, শিমলা যখন কোনো কাপড়ের টুকরো নিয়ে আসে তার বাবাকে বলে। ওই দিন তার বাবা ওখানে থাকলেও সে আসলে বলার প্রয়োজনীয়তা বোধ করেনি, যে সবসময় তো নেই আর কি বলবো, নিজেদের কারখানা। সে ওটা নিয়ে চলে আসে, তার বাবাও খেয়াল করেনি। তো শিমলা ওটা নিয়ে কি করেছে, ঘরে ঢুকে সুন্দর করে ভাঁজ করে টেবিলের একটা পাশে রেখে দিয়েছে, যে সময় করে আমি এটা কেটে কিছু একটা বানাবো। সে টপ জাতীয় কিছু বানাবে আর কি, এরকম একটা প্ল্যান করেছিল। প্রথম দিন রেখে দিয়েছে, বিভিন্ন কাজের ব্যস্ততায় ওটা ওভাবে খুলে এটা যে কাটবে এরকম সময়ও পাইনি।
তো ওটা ওভাবেই রেখে দিয়েছে আর কি। 2-3 দিন পর শিমলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে যে কেউ একজন স্বপ্নে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে। এই অবয়বটা একটা প্রাপ্তবয়স্ক ছেলের, অনেক সুন্দর মায়াবী চেহারা, একবার দেখলে মনে হবে যে দেখতেই থাকি শুধু। শিমলার কাছে স্বপ্নের মধ্যেই মনে হচ্ছে ওই ছেলেটা ওকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু যতবারই বলতে চাচ্ছে সে কিছু বলতে পারছে না। তখন শিমলার কাছে মনে হয় যে তার ঘুমটা ভেঙে যাচ্ছে, চাইলেও সে ঘুমটাকে আর আটকে রাখতে পারছে না। সে চাচ্ছে যে ঘুমটা আরো হোক, কিন্তু মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ঘুম ভেঙে গেল। ওই রাত তো ওভাবেই চলে গেছে, ওইটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। পরের রাত্রে সে একই স্বপ্ন দেখে যে এরকম একটা ছেলে আসছে, একই চেহারার, আগের রাত্রে যে ছেলেটাকে স্বপ্নে দেখেছিল সে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু শুনতে পাচ্ছে না। তার যখন ঘুম ভেঙে গেছে, পরে আবারও ঘুমিয়েছে, হয়তো বা রাত 2:30-3টার দিকে স্বপ্নটা দেখেছে। পরবর্তী যখন ঘুমিয়েছে তখন আর এই স্বপ্নটা দেখেনি। দিনভর তার মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আচ্ছা যে এই স্বপ্নটা আমি দেখছি এটা কি অবচেতন মনে দেখছি? আর যে ছেলেটাকে দেখছি একে তো এর আগে আমি কখনো দেখি নাই, আরে আসলে কি বলতে যাচ্ছে? শিমলা যখন কলেজে গিয়েছে, কলেজে যাবার পর তার এক মেয়ে বান্ধবীর কাছে বিষয়টা শেয়ার করে যে জানিস আমি না এরকম স্বপ্ন দেখতেছি। ওই মেয়েটা বলে, আরে ধুর, এসব কি দেখিস না দেখিস, তোর বিয়ের বয়স হয়েছে তো এই জন্যে এই ছেলেদেরকে স্বপ্ন দেখতেছি, কই মেয়েদেরকে তো স্বপ্ন দেখি না, এগুলা কিছুই না। তখন আবার আরেকজন বান্ধবী আসে, সে ওই বিষয়টা শোনে, তারাও বিষয়টাকে একদম হাসি তামাশা করেই উড়িয়ে দেয়। তারা এটা নিয়ে বেশ হাসি তামাশাই করে যে হ্যাঁ তোমার বিয়ের বয়স হয়েছে, এখন কিছু বলতে পারতেছো না, এখন ওই স্বপ্নের কথা বলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছ না, তা আমাদেরকে বলিস কেন, মা বাবারে বল, তারাই বিয়ে শাদী দিয়ে দেবে। এইভাবে আর কি তারা মজা করছে, কিন্তু আসল সমস্যাটা কিন্তু কেউ ধরতে পারেনি। ওদিনকার মতো তো শিমলা কলেজ থেকে বাড়িতে চলে আসে। সেদিন রাত্রে আবারও স্বপ্নটা দেখতে থাকে, দেখে যে এই ছেলেটা এখন কথা বলছে আর শিমলা কথা শুনতে পাচ্ছে, বুঝতেও পারছে। অথচ বিগত বেশ কয়েকবার স্বপ্ন যখন দেখেছে তখন কিন্তু এই ছেলেটা কথা বলার চেষ্টা করছিল, বলতে পারেনি, কিন্তু আজকে সে কথা বলছে। ছেলেটা বলছে যে তুমি অনেক আগে থেকে তোমার মা বাবার দেয়া একটা তাবিজ গলায় পড়তা, এই কারণেই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, আমি যা বলার চেষ্টা করতাম সেটাও বলতে পারতাম না, আর এটার পিছনে তাবিজটা একটা কারণ ছিল। আর যতটুকু শব্দ উচ্চারণ করতে পারতাম সেটা তোমার কান পর্যন্ত পৌঁছাতো না। তুমি আজকে যখন গোসল করতে গিয়েছিলে তখন টিউবওয়েলের পাশে গলা থেকে ওই তাবিজটা খুলে পড়ে গেছে, আর এই কারণেই আমার কথাগুলো আজ তুমি বুঝতে পারছো। তখন ওই যেই অবয়বটা, ওই অবয়বটা স্বপ্নের মধ্যেই তাকে বেশ কিছু কথা বলে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? এই কথা শোনার পর শিমলা কিন্তু স্বপ্নের মধ্যেই ভাবছে আসলে একটু আমার গলায় তো একটা তাবিজ ছিল, অনেক কিন্তু সেটা ব্যবহার করছি, মা বাবা দিয়েছিল, কিন্তু কি কারণে দিয়েছিল তাও ভালো করে জানি না, পরে থাকতে বলছিল ওই জন্য পরে থাকতাম, এই তাবিজ তো এখন নাই। স্বপ্নের মধ্যে কিন্তু সে গলায় হাত দিচ্ছে, দেখছে যে আসলেই তাবিজটা তার গলায় নেই। আর সে এমনভাবে স্বপ্ন দেখছে মনে হচ্ছে এটা সে বাস্তবেই দেখছে। তো ওই ছেলেটা আবারও বলছে তুমি কি আমার বন্ধু হবে, আমাকে কি তোমার সাথে রাখবে? এদিকে স্বপ্নের মধ্যেই শিমলা গলায় হাত দিয়ে ওই তাবিজটা খুঁজছে, দেখছে যে নাই। সে চিন্তা করলো কোথায় গেল কোথায় গেল, এরকম করতে করতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেও দেখে যে সে হাত দিয়ে তার গলায় ওই তাবিজটা খুঁজছে। কি দেখলো না দেখলো, গলায় তাবিজটা নাই, আসলেই তো ছিল। স্বপ্নের মধ্যে ওই অবয়বটা সে বলল যে গলার তাবিজটা টিউবওয়েলের ওখানে পড়ে গেছে, আসলে কি এরকম? তো ওই রাত্রে সে আর ঘর থেকে বের হয়ে তাবিজটা খুঁজতে যায় নাই, কিন্তু ঠিকই পরদিন সকালবেলা সে টিউবওয়েলের কাছে গিয়ে ওই তাবিজটা পায়। কিন্তু শিমলা যে কাজটি করে, ওই তাবিজটা তার গলায় আর সে পড়েনি। চাইলে সে পড়তে পারতো, কিন্তু কি মনে করে সে আর গলায় পড়েনি। সে ভাবছে যে এই ছেলেটার অবয়ব আসলে কি বললো তাবিজের কথা, আমি তো ঠিক বুঝলেও ওভাবে তো অনুধাবন করতে পারতেছি না, আসলেই বিষয়টা কি আমার অবচেতন মনে হচ্ছে কি না। যেহেতু শিমলা কলেজে পড়তো, সেহেতু এডুকেটেড, স্বপ্ন কেন মানুষ দেখে, অবচেতন মনেও দেখে, এই বিষয়টা তো সে তো জানে। কিন্তু
বারবার এই ছেলেটাই কেন স্বপ্নে আসছে, এই বিষয়টা সে বুঝতে পারছে না। তো যাই হোক, তাবিজটা সে আর পড়েনি। ওই দিন রাতের বেলা সে যখন ঘুমিয়েছে তখন সেই অবয়বটা আবারও আসে। সে এসে বলে যে, কি শিমলা, আমার কথা তো বিশ্বাস করলা না? আমি বলেছিলাম না টিউবওয়েলের পাশে তাবিজটা পড়ে গেছে, পরে তো ঠিকই পেয়েছো। তখন শিমলা বলে যে, হ্যাঁ আমি তো তাবিজটা পেয়েছি। তখন ওই ছেলেটার অবয়ব আবার বলে, তুমি তো চাইলে তাবিজটা গলায় পড়তে পারতে, কিন্তু তুমি পড়োনি। আমিও চাই না তুমি ওটা পড়ো, কারণ তুমি যদি আবার এটা পড়ো তাহলে তোমার আর আমার মাঝে আবার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তখন এই যে শিমলা যে স্বপ্নের ভিতরেই বলে, তাবিজ পড়া অবস্থায় আপনার কথা তো আমি বুঝতে পারি না কেন? তখন সেটা বলে, আসলে দেখো, আমি তো কোনো শরীরের ভিতরে নেই, আমি শুধু তোমার স্বপ্নেই আসি। তাই তুমি যদি তাবিজটা পড়ো, তাবিজটার কারণে তোমার আর আমার কথার মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যায়। এই কারণেই এই সমস্যাটা হয়, আমরা একে অপরের কথা বুঝতে পারি না। এভাবে আরো বেশ কিছুটা কথাবার্তা হয় আর কি। ঘুম ভেঙে যায়। শিমলার সবকিছুই কিন্তু নর্মাল ভাবে যাচ্ছে, তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না, অসুস্থতাও বোধ হচ্ছে না, খাওয়া দাওয়া যে করছে না বিষয়টা এরকমও হচ্ছে না, একদম সবকিছু স্বাভাবিক। এদিকে হয় কি, প্রায় প্রতি রাতেই ওই ছেলেটা স্বপ্নের ভেতরে আসে, কথা চালিয়েই যাচ্ছে। বাস্তবে কিন্তু আসছে না, শুধু স্বপ্নেই আসছে। এমনটা না যে ছেলেটা বাস্তবে মাঝে মাঝে আসে, বিষয়টা এরকম না, যেহেতু স্বপ্নের মধ্যে আসছে। শিমলাও প্রতিদিন কাজকর্ম শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়ে, যাতে করে দীর্ঘ স্বপ্ন দেখতে পারে। স্বপ্নের মধ্যে অনেকটা সময় নিয়ে ওই ছেলেটার সাথে কথা হয়। আর এই যে স্বপ্নগুলো সে দেখছে, এটা কিন্তু পরিবারের সদস্যদেরকে সে শেয়ার করেনি। শিমলার মাথায় একবারও আসে নাই যে এইটা অন্য কোনো কিছু হতে পারে। যাই হোক, এরকম বেশ কিছুদিন চলছে চলছে চলছে। হঠাৎ একদিন পরিবারের সদস্যরা এই শিমলার আচার আচরণে একটা পরিবর্তন দেখে। হঠাৎ করে এই পরিবর্তনটা আসছে। সেটা হচ্ছে, শিমলা খাবার খেতে বসেছে, তখন শিমলা তার মাকে বলছে যে, আমাকে অন্যভাবে মানে তরকারিগুলো দিবা। সেটা কিভাবে? ভাতের প্লেট থাকবে, আর যে কয়েকটা তরকারি আছে প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে তাকে সামনে দিতে হবে। আমরা অনেক সময় কি করি, ভাতের প্লেটটা নিয়ে ভাত নিয়ে কড়াই থেকে তরকারি ভাতের প্লেটে বেড়ে নেই, অথবা দেখা যাচ্ছে যে বড় একটা বাটিতে আছে সেখান থেকে ভাতের প্লেটে বেড়ে নেই। কিন্তু না, শিমলা বলছে প্রত্যেকটা তরকারি তাকে আলাদা আলাদা ভাবে ছোট ছোট বাটিতে দিতে হবে। এই কথা শোনার পর শিমলার মা একটু অবাক হলেও শিমলার বলার মতোই আলাদা আলাদা প্লেটে সবকিছু দিয়ে দেওয়া হয়। চিন্তা করলো যে মেয়েটা মনে আজকে একটু বেশি খাবে, এই জন্য এরকম বলেছে আর কি। এটা নিয়ে কিন্তু তার মা অন্য কিছু ভাবেনি। সেদিন রাতে কি হয় যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। শিমলা কিন্তু পায়ে নুপুর পড়তো, হেঁটে গেলে ঝনঝন ঝনঝন আওয়াজ করতো, মৃদু আওয়াজ আর কি, বেশি জোরেও না। তো রাতের বেলা তো সবাই ঘুমিয়ে আছে, শিমলার মার ঘুম ভেঙে যায়। শিমলার নুপুরের যে আওয়াজ এটা হচ্ছে, মনে হচ্ছে উঠোন থেকে শব্দটা আসছে। শিমলার মা ভাবলো কি ব্যাপার, উঠোনে নুপুরের আওয়াজ কোত্থেকে আসে? এই চিন্তা করে সে বাইরে গিয়েছে। বাইরে গিয়ে দেখে অদ্ভুত এক দৃশ্য। শিমলা উঠোনের মধ্যে একা একা ফুটবল খেলছে, আর ফুটবলটা এমন ভাবে খেলছে, যারা প্রফেশনাল ফুটবলার তারা কিন্তু এমন ভাবে খেলে। তারা যখন প্র্যাকটিস করে দেখা যাচ্ছে যে ফুটবলটা দুই পায়ে এমন ভাবে তারা নিতে থাকে, এ পা থেকে ও পা, ও পা থেকে এ পা, মানে ওই ফুটবলটা মাটিতে পড়ে না, এমন ভাবে ব্যালেন্স করে ফুটবলটা নিয়ে তারা প্র্যাকটিস করে। দুই হাঁটুর উপরে তারা প্র্যাকটিস করে, মাটিতে পড়ে না। শিমলা ঠিক ওভাবে ফুটবল খেলছে। শিমলার মা তো ভীষণ অবাক হয় যে শিমলা ছোটবেলা থেকে ফুটবল তো দূরের কথা, কোনো বল দিয়েও খেলেছে, একদম ছোটবেলা হয়তো বা খেলনা বল দিয়ে খেলেছে, কিন্তু কখনোই তো সে এভাবে ফুটবল খেলেছে এমনটা হয়নি। সে ফুটবল খেলা জানে না, ক্রিকেট খেলা জানে না, এমনি কিছু কিছু খেলা যেটা ঘরোয়া খেলা এগুলো সে জানে। আর এমন ভাবে খেলছে মনে হচ্ছে সে একজন প্রফেশনাল ফুটবলার। এটা কিভাবে সম্ভব? আর ফুটবল পেলো কোথায়? কারণ বাড়িতে তো কোনো ফুটবল নেই, শিমলার তো অন্য কোনো ভাইও নাই যে সে ফুটবল খেলবে। তাহলে ফুটবল কোত্থেকে এলো? তখন শিমলা যখন এরকম
খেলছিল, শিমলার মা বলে ওঠে, এই শিমলা, তুই ফুটবল পেলি কোথায়, আর এইভাবে খেলছিস কেন? তখন শিমলা ভারী একটা পুরুষ কণ্ঠে বলে ওঠে, দেখতে পাচ্ছ না খেলছি। যখনই এটা বলেছে, শিমলার কণ্ঠস্বর এমন শুনে তার মা বেশ চমকে ওঠে, 1 মিনিটের জন্য থমকে যায়। শিমলার মা চিন্তা করলো, আচ্ছা যা শুনলাম ঠিক শুনলাম নাকি। মনে হলো যে না, ভুল শুনেছে। এটা মনে মনে ভেবে শিমলাকে আবার বলে, এই শিমলা ঘরে চল। এই কথা বলে শিমলার মা শিমলার হাতটা ধরে টান দেয়, ধরে ঘরে নিয়ে যায়। পরদিন সকালবেলা একটা ছেলে, যার বয়স 7 কি 8 বছর, শিমলাদের পাশের বাড়ির একটা ছেলে আর কি, সে এসে শিমলাকে ডাকছে, ও শিমলাবু, ও শিমলাবু, আমার বলটা দাও। আসলে শিমলা কি করেছিল, সন্ধ্যার পর ওই ছেলেটার কাছে গিয়ে বল নিয়ে এসেছিল। সন্ধ্যার পর ছেলেটা পড়তে বসেছিল, তার জানালায় গিয়ে টোকা দিয়েছে। তখন জানালাটা খোলার পর ওই শিমলা বলছে, এই তোর ফুটবলটা আমাকে একটু দে তো। ছেলেটা ভেবেছে যে শিমলা আপু মনে হয় কোনো কাজ করবে, ফুটবল দিয়ে খেলবে, খেলতেই পারে, ওনার বাসায় উনি একা একা খেলতেই পারে, তো ফুটবলটা দিয়ে দিয়েছে। অবশ্য জিজ্ঞেস করেছিল যে, ও আপু তুমি কি ফুটবল খেলতে পারো নাকি, তোমার ফুটবল দিয়ে কি দরকার? তখন নাকি এই শিমলা ধমক দিয়েছিল যে, দিতে বলছি দে, তোরা তো জেনে কি হবে। তো সে তো দিয়ে দিয়েছে। এরপর শিমলার মা বলতেছে যে, আচ্ছা তুই যা, ওই দেখ চোখের নিচে বলটা আছে, নিয়ে যা। তো ছেলেটা ঘরে ঢুকে চোখের নিচে বলটা খুঁজে পায়, বলটা নিয়ে সে চলে যায়। তো শিমলা সকালবেলা কলেজে গিয়েছে। সে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর শিমলার মা তাকে জিজ্ঞেস করছে, আরে শিমলা, তুই যে ছেলেটার কাছ থেকে বল নিয়ে আসলি, তো বলটা কেন নিয়ে আসছিলি? ওই ছেলেটার নাম হচ্ছে শুভ। তো ওই যে শুভর কাছ থেকে বল নিয়ে আসছি। তখন শিমলা বলে যে, বল? আমি কি বল খেলতে পারি নাকি? আমি কখন বল আনলাম? না, আমি তো কোনো বল টল আনি নাই, আর আমি জীবনে কি বল খেলছি নাকি? বল দিয়ে আমি কি করব? এমন ভাবে শিমলা কথাগুলো বলে, মনে হচ্ছে শিমলা কিছুই জানে না। তো এই কথাগুলো বলে শিমলা কিন্তু তার মাকে পাশ কাটিয়ে ঘরে চলে যায়। শিমলার মা একটু অবাকই হয়, কিন্তু শিমলাকে কিছু বলে না। এরপর থেকে শুরু হয় আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে একদিন শিমলার মা শিমলার রুমে ঢুকেছে, ঢুকে দেখে ঘরের মধ্যে শুধু ধোঁয়া আর ধোঁয়া। মনে হচ্ছে কেউ যদি একসাথে 5-6টা সিগারেট ধরায়, বা 5-6 জন একসাথে সিগারেট খায়, রুমের মধ্যে যেভাবে ধোঁয়ায় ভরে যাবে, ওরকম হয়েছে। আর শিমলার রুমটাও কিন্তু বেশি বড় না, মাঝামাঝি আকারের রুম। আসবাবপত্র হিসাবে একটা কম্পিউটার টেবিল, আর একটা ড্রেসিং টেবিল, একটা আলনা, আর খাট যেটাতে শিমলা ঘুমায়, আর 2টা চেয়ার আছে, জাস্ট এতটুকু, আর কিছু নাই। তো সেই ঘরটার সাথে অন্য রুম আছে, আর ওই ঘরটার মধ্যে যদি 5-6টা সিগারেট একসাথে ধরানো হয়, ধোঁয়ায় ভরে গেলে কেমন অবস্থা হবে। সে ঢুকেছে ভিতরে, অর্থাৎ শিমলার মা ঘরে ঢুকেছে, দেখে যে একটা ছেলে মানুষ যেভাবে খাটের উপর বসে থাকে, শিমলা উভয় বসে আছে, হাতে একটা সিগারেট নিয়ে ছেলেদের মতোই দিব্যি সিগারেট খাচ্ছে। শিমলার মা এটা দেখে বেশ অবাক হয়ে যায়। উনি বলল, হে শিমলা, তুই কি করছিস? তুই সিগারেট খাচ্ছিস? তুই কি কলেজে ভর্তি হয়ে নেশা করা শিখে গেছিস নাকি? দাঁড়া, আজকে তোর বাবা আসুক, আমি বিষয়টা বলবো। এই কথা বলার পর শিমলা কি করেছে, সিগারেটের জ্বলন্ত অংশটুকু সে হুট করে তার মায়ের দিকে ছুঁড়ে মেরেছে। তবে সিগারেটের এই জ্বলন্ত অংশটা তার মায়ের শাড়িতে লাগেনি, হাতের একটা জায়গায় লেগেই মাটিতে পড়ে গেছে। যদি শাড়িতে লাগতো তাহলে হয়তোবা এই আগুনের কারণে শাড়িতে আগুন ধরে যেতে পারত। যখন তার মায়ের পায়ের কাছে পড়েছে, তার মা দ্রুত কি করেছে, পা দিয়ে ওই সিগারেটের আগুন জ্বলা অংশটুকু একদম পা দিয়ে মারিয়ে দিয়েছে, মানে এটা আগুনটা নিভিয়ে দিয়েছে। এদিকে শিমলা এমন ভাবে তার মায়ের দিকে রাগান্বিত ভাবে তাকিয়েছে, এই তাকানোটা কিন্তু তার মায়ের কাছে বেশি একটা সুবিধার লাগে না। শিমলা কিন্তু তার মা বাবার একান্ত অনুগত। মা বাবাও শিমলাকে এত ভালোবাসে, একটাই মেয়ে, আর মা বাবাকেও কিন্তু শিমলা অনেক ভালোবাসে। এমনকি স্কুল কলেজ যেখানে কোনো অনুষ্ঠান হয়েছে সে কিন্তু একা যায়নি, সে সবসময় তার মাকে সাথে নিয়ে গেছে, কখনো মা বাবা দুজনকে একসাথে সাথে নিয়ে গেছে। হঠাৎ করে মেয়েটার এমন পরিবর্তন শিমলার মা তো কোনোভাবেই বুঝতে পারে না। শিমলার বাবা যখন বাসায় এসেছে,
যেহেতু সিমলার বাবা একটা ব্যবসা করে, কখনো কখনো দেখা যেত যে এই যে জামা কাপড়গুলো তৈরি করার পর বেশ দূরে গিয়েছে, রাতে ফিরতে পারেনি। তো ওই রাত্রে অবশ্য সিমলার বাবা বাড়িতে ফেরেনি, পরদিন উনি ফেরত এসেছেন। তখন কিন্তু এই বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা। তখন সিমলার বাবা উনি তো বেশ চিন্তায় পড়ে যান যে ঘটনাটা কি আসলে। এমন বিষয়টা হচ্ছে, মেয়েটা ফুটবল খেলছে যে কখনো ফুটবলই খেলে নাই, তারপর আবার প্রফেশনাল ফুটবলারদের মতো ফুটবল খেলছে, আবার সে সিগারেট খাচ্ছে। সে কি নেশা পানি ধরে ফেললো নাকি? কলেজে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মেয়ে মানুষ এখন যদি এই বিড়ি সিগারেট খায়, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, মেয়েটার বিয়ে দিব কিভাবে? যেহেতু তারা রক্ষণশীল পরিবারের লোকজন। তো আসলে সিমলা যে একটা অস্বাভাবিক বিষয়ের মধ্যে আছে, এটা কিন্তু তার মা বাবা আন্দাজও করতে পারেনি। তারা চিন্তা করছে সিমলা মনে হয় নেশা শিখে গেছে। সিমলা যখন কলেজে গেছে তখন সিমলার বাবা বলছে যে সিমলা, তুমি আজকে কলেজ থেকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো যাই হোক, সিমলার মাকে কিন্তু সিমলার বাবা বলেছিল তুমি কিন্তু সিমলাকে এই বিষয়ে কিছু বলো না, আমি ওর সাথে কথা বলবো। সিমলা যখন কলেজ থেকে ফেরত এসেছে, সিমলা বাসায় আসছে, সিমলার বাবাও আসছে। তো ওই সময় হয় কি একটা বিষয়, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার বাবা বাড়িতে নিয়ে আসতো। বাড়িতে নিয়ে আসার পর বিভিন্ন জায়গায় রেখে দিত। তো কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার ঘরে রেখেছিল। তো সিমলার সাথে কথা বলার জন্য সিমলার বাবা যখন ঘরে এসেছে তখন দেখে এই কাপড়ের বান্ডিলগুলো একদম এলোমেলো করে রাখা, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, মনে হচ্ছে ইচ্ছা করে কেউ এগুলো করেছে। সিমলার বাবা এটা দেখে আবার সিমলার মায়ের কাছে গিয়ে বলছে, আচ্ছা এই কাপড়গুলো এইভাবে এলোমেলো করলো কে? তখন সিমলার মা বলে যে না, আমি তো কিছু জানি না। তো যাই হোক, সিমলার মা বা সিমলার ঘরে এসে এই কাপড়গুলো অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। সিমলার বাবা তখন সিমলার সাথে কথা বলার প্রস্তুতি নিয়েছে। এবার দেখা যাচ্ছে সিমলা ঘরে বসে দিব্যি একটা ভদ্র মেয়ের মতো লেখাপড়া করছে। সিমলার সাথে গিয়ে সিমলার বাবা খুব নরম সুরে কথা বলছে যে কিরে মা, এরকম এরকম শুনলাম, তুমি মেয়ে মানুষ হয়ে যদি এভাবে নেশা পানি ধরে ফেলো, সিগারেট খাও, এগুলো তো ভালো না। এটা করলে তো আমাদের সম্মান থাকবে না, বিয়ে শাদী কিভাবে দিব? তুমি আমাদের একটাই মেয়ে, তুমি এরকম কাজ করো না। তো এই কথা বলতে না বলতেই হঠাৎ করে সিমলার চোখ মুখ মনে হচ্ছে শক্ত হয়ে গেল, বেশ রাগী একটা চেহারা হয়ে গেল। একটা ভয়ঙ্কর পুরুষ কণ্ঠে বলে ওঠে, এই বেটা, আমি সিগারেট খাবো কি না খাবো এটা কি তোকে জিজ্ঞেস করে খাবো নাকি? হ্যাঁ খাইছি, তোর কি রে? আচমকা এই কথা শুনে সিমলার বাবা তো চমকে ওঠে, না রে এ কি, এ কে কথা বলে? অন্য কেউ কথা বললো নাকি আশপাশ থেকে? কিন্তু না, এটা পরিষ্কার একটা ছেলেদের কণ্ঠস্বর শুনেছেন সিমলার বাবা। সিমলার বাবা কিন্তু আর কোনো কথাবার্তা না বলে ওখান থেকে বের হয়ে যান। সিমলার মাকে বলেন, সিমলার মা, বিষয়টা কিন্তু আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এটা অস্বাভাবিক কোনো বিষয়। কারণ কণ্ঠস্বর এরকম পরিবর্তন, এটা মোটেও স্বাভাবিক কিছু না। এরপর সিমলার মায়ের কাছেও অস্বাভাবিক বিষয়গুলো আস্তে আস্তে মনে হতে থাকে। এরপর সিমলার মা খুব গোপনে একজনের কাছে যায়, গিয়ে কিছু পানি পড়া নিয়ে আসে। পরদিন সিমলা যখন কলেজ থেকে বাড়িতে আসে তখন সিমলার মা কি করে, এক গ্লাস পানি সিমলার হাতে ধরিয়ে দিয়ে বলে, মা পানিটা খাতো। সিমলা তো ভদ্র মেয়ের মতোই পানিটা খেয়ে নিয়েছে। এরপর 3-4 দিন একদম স্বাভাবিক সবকিছু, কোনো সমস্যা না। তবে সিমলার আসলে স্বপ্নের মধ্যে কিছু হচ্ছিল কি না এগুলো কিন্তু তখনও জানা যাচ্ছিল না। এর পরে এক রাতের বেলা আর কি সিমলার মা বাবা খাওয়া দাওয়া করেছেন, সিমলাও খেয়েছে। সিমলার মা ওই এঁটো থালা বাসনগুলো বাইরে রাখতে গেছে। আর সিমলা কিন্তু ওর মা বাবার ঘুমানোর সাথে তার কোনো সম্পর্ক নাই, সে একটু রাত জেগে লেখাপড়া করে আর কি। আর যদিও বা সে আগে আগেই খেয়ে নেয়। সিমলার বাবা খাওয়া শেষ করে উঠেছেন, সিমলাও ঘরে চলে গেছে। তখন সিমলার বাবা শুনতে পায় সিমলার ঘর থেকে জোরে জোরে আওয়াজ আসছে, কিছু একটা শব্দ হচ্ছে। তখন সিমলার বাবা সিমলার মাকে ডাকে, ও সিমলার মা, তাড়াতাড়ি আসো তো।
তখন তারা শিমলার ঘরে ঢুকে ভয়ঙ্কর একটা জিনিস দেখে। দেখে শিমলা তার দুই হাত জানালার সাথে খুব শক্ত করে বাড়ি দিচ্ছে। আর এরপর কি করছে, সে যেখানে আঘাত লাগছে ওই জায়গায় কামড় দিয়ে সেখান থেকে মাংস ছুলে ফেলছে। ছুলে ফেলার পর আবার থুতু দিয়ে সেটা ফেলে দিচ্ছে। তার দাঁতে রক্ত, মুখে রক্ত, হাতে একদম রক্তারক্তি অবস্থা। তো এই জিনিসটা কিন্তু ওনা দেখলেন। মেয়ে এরকম করছে, এটা দেখে কি কোনো মা বাবা ঠিক থাকতে পারে? এই দৃশ্য দেখার সাথে সাথে শিমলার মা চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরে। শিমলার বাবাও কিন্তু মেয়েকে জড়িয়ে ধরে। শিমলার বাবা তো রেগে শিমলার দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দেয়। দুই থাপ্পড় খেয়ে শিমলা অজ্ঞান হয়ে বিছানার উপরে পড়ে যায়। ডাক্তার ডাকা হয়, চিকিৎসা দেওয়া হয়, হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়। জায়গায় জায়গায় যে ছিলে গিয়েছিল সেখানে সেলাইও লেগেছে। শিমলার যখন জ্ঞান ফেরে তখন শিমলার বাবা শিমলাকে বলে, এই তোর কি হয়েছে? শিমলা বলছে যে কি হয়েছে আমি তো কিছু জানি না। মানে এমন ভাবে সে কথা বলছে মনে হচ্ছে ওর কিছুই মনে নেই, এত কিছু ঘটে গেছে ও বুঝতেও পারছে না। শিমলার বাবা তখন আর কিছু না বলে শিমলার মাকে বলে যে ওকে একটু খেয়ালে রাখো, আর শিমলাকে বলে তুমি রেস্ট নাও। এরপর শিমলার বাবা রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে যায়। শিমলার বাবা শিমলার মাকে বলে, তুমি আজ শিমলার কাছে ঘুমাও, মেয়েটাকে একা একা রেখো না। শিমলার মা রাতে শিমলার কাছে শুয়ে পড়েছে। এদিকে শিমলার বাবা কারখানায় চলে গিয়েছিল। বাড়িতে শুধু শিমলা আর শিমলার মা ছিল। মাঝে মাঝে কাজের প্রেশার থাকলে রাতেও কাজ করতে হয়। শিমলার বাবা সে তো কারখানায় আছে, তো শিমলার মা তো শিমলার পাশে শোয়া। হঠাৎ মাঝরাতে সে শুনতে পায় ঘরের চালের উপর কি যেন হাঁটাহাঁটি করছে। তাদের ঘর কিন্তু টিনের ছিল, টিনের চালের উপর কিছু হাঁটাহাঁটি করলে কিন্তু বোঝা যায়। তো হাঁটাহাঁটি হচ্ছে, টিনের চালের উপর কটকট শব্দ হচ্ছে। শিমলার মা তাকিয়ে দেখে শিমলা বিছানায় নেই। রুম অন্ধকার থাকলেও ওই যে টিনের চালের আর দেয়ালের মাঝখানে যে গ্যাপটা থাকে, বাইরে লাইট জ্বলে তো ঘরের মধ্যে কিন্তু আলো আসে, ডিম লাইট জ্বালানো লাগে না আর কি। তখন দেখা গেল শিমলা বিছানায় নেই, আর ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ। ওই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নাই যে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে গিয়েছে, বিষয়টা এরকম না। দরজা ভিতর থেকে বন্ধ, শিমলা নেই। লাইট জ্বালিয়ে শিমলাকে খুঁজছে ঘরের মধ্যে, কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর উনি দরজা খুলে বাইরে বের হয়েছেন। বাইরে যখন বের হয়েছেন দেখেন উঠানেও কেউ নাই, চালের উপরে এরকম শব্দ হচ্ছে। এই শব্দটা কোত্থেকে আসছে, কে করছে, এটা দেখার জন্য উঠোনে গিয়ে যখন ঘরের চালের দিকে তাকিয়েছেন উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। একটা ছেলে মানুষ যেভাবে বসে থাকে চালের উপরে, শিমলা দিব্যি চালের উপর সেভাবে বসে আছে আর বসে বসে সিগারেট খাচ্ছে। সে যখন সিগারেটের টান দিচ্ছে মনে হচ্ছে এক টানে একটা সিগারেটের অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আরো কিছু সিগারেট আছে, সে একটা সিগারেট দুই টানে শেষ করে, আর শেষ করতে করতেই ওই সিগারেটের আগুন দিয়ে আর একটা সিগারেট জ্বালায়। আর তার মা যখন শিমলার দিকে তাকিয়েছে এই দৃশ্য দেখে তো শিমলার মা ভয় পেয়ে গেছে। শিমলাও খেয়াল করেছে যে তার মা তাকে দেখেছে। শিমলা তখন দাঁত বের করে এমন অট্টহাসি দিচ্ছে, কিন্তু সেই অট্টহাসির কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছে তার মাকে দেখে ইচ্ছা করেই সেইভাবে হাসছে। শিমলার মা এটা দেখে তো জ্ঞান হারিয়ে উঠোনে পড়ে যায়। এদিকে হয় কি, শিমলার বাবার কাজ শেষ হয়ে গিয়েছে, সে বাড়িতে ফেরত আসছে। ওই সময় আল্লাহর কি ইচ্ছা ওই সময় সে ফেরত আসছে। এসে দেখে যে শিমলার মা উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কিন্তু প্রথমে খেয়াল করে নাই চালের উপর কেউ আছে কিনা। সে দ্রুত গিয়ে শিমলার মাকে ধরেছে, দ্রুত মাথাটা কোলের উপর নিয়েছে। সে মুখের দুই পাশে মৃদু চর দিচ্ছে যাতে করে জ্ঞানটা ফেরত আসে, আর বলছে ও শিমলার মা, ও শিমলার মা, কি হয়েছে? তখন হঠাৎ করে চালের উপরে মনে হচ্ছে কেউ চর দিচ্ছে। ইচ্ছা করে যদি কেউ টিনের চালের উপরে চর দিতে থাকে কেমন শব্দ হয়, ওইরকম শব্দ। এই শব্দ শুনে যখন শিমলার বাবা চালের উপরে তাকিয়েছে তখন দেখে শিমলা চালের উপর বসে আছে, সিগারেট খাচ্ছে। আর তখন শিমলা তার বাবার উদ্দেশ্যে কথা বলতে থাকে, ভয়ঙ্কর এক পুরুষালী কণ্ঠে বলতে থাকে, এই বেটা শোন, ওকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করবি না ভুলেও, আমি ওর সাথে থাকবো, না হলে ওকে নিয়ে যাব। এইটা শোনার পর শিমলার বাবা তো আরো মারাত্মক ভয় পেয়ে যান। এদিকে সেম কথা আবার বলতে থাকে যে ওকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবি না, ফলাফল কিন্তু ভালো হবে না। তখনও কিন্তু সিগারেট খেয়েই যাচ্ছে।
তখন আর একটা কাজ হয়, সেটা হচ্ছে সিমলা কি করলো, ওই চালের উপর থেকে এক লাফ দিল, এক লাফ দিয়ে উঠোনের উপর দাঁড়িয়ে গেল। ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছে যেটা হচ্ছে সিমলার মা তো শুয়ে পড়েছিল উঠোনে আর কি, অজ্ঞান হয়ে, তার মায়ের পায়ের দিকটাতে এসে দাঁড়িয়েছে। সাধারণত কেউ যদি উপর থেকে লাফ দেয়, লাফ দেওয়ার পর কিন্তু সে বসে পড়ে, কিন্তু মনে হলো সে লাফ দেওয়ার পর মোটেও ঝুঁকে পড়ে নাই, একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। তখন সিমলার বাবা তো বুঝতে পারলো সর্বনাশ, এর তো জিন ঘটিত সমস্যা খুব ভালোভাবেই শুরু হয়েছে। সিমলার বাবা তখন সিমলার মাকে কোনো মতে ধরে নিয়ে ঘরে চলে যায়। ওই রাতে সিমলা কি করেছে না করেছে এই বিষয়ে সিমলার বাবা আর কোনো চিন্তাই করতে পারেনি। সিমলার মার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করছে। উনি বুঝতে পারছে এখন সিমলার কাছে গিয়ে লাভ হবে না, বাসায় অন্য কোনো লোকজনও নাই, আর এই বিষয়টা বেশি জানাজানিও করা যাবে না, জানাজানি হলে এলাকায় ছড়িয়ে যাবে সিমলাকে জিনে ধরেছে। তখন তো মেয়েটাকে নিয়ে অনেক ধরনের কানাঘুষা শুরু হবে, বিয়ে দিতে সমস্যা হবে। উনি বুঝতে পেরেছিলেন ওনার টুকটাক যতটুকু অভিজ্ঞতা আছে যে সিমলা একাই ঘরে চলে যাবে। তো হয়েছিল তাই। পরবর্তীতে ওনার বাবা বুঝতে পেরেছিলেন যে সিমলা ঘরেই আছে। পরের দিন সিমলার বাবা মসজিদের হুজুরের কাছে গিয়ে সব কথা খুলে বলেন। তো হুজুর বলেন আমি তো আসলে এই ধরনের চিকিৎসা করতে পারি না, তারপর চলেন দেখে আসি মেয়েটাকে। হুজুর সিমলাদের বাড়িতে এসে সিমলার রুমে যায়, দেখে সিমলা বিছানার উপর শুয়ে আছে, ঘুমাচ্ছে, আর ঘরের ভিতরে প্রচুর পরিমাণে সিগারেট। এই সিগারেট যে কে দিয়ে যায়, সিমলা কোত্থেকে কেনে বোঝা যায় না। আশেপাশে কোনো দোকান থেকে কিনেছে বলেও মনে হয় না। আশেপাশের দোকান থেকে কিনলে তো সেই দোকানদাররা বলতো যে কি কুদ্দুস সাহেব আপনার মেয়ে দেখি সিগারেট খাওয়া ধরেছে, কেউ না কেউ তো বলতোই। কিন্তু এই সিগারেটগুলো সে আশেপাশের কোনো দোকান থেকে কিনেছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে শত শত সিগারেটের পেছনের অংশ, ফিল্টার যেটা, এটা পড়ে আছে। তাহলে এত সিগারেট সিমলা কোথায় পেল, এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে তো আসলে সিমলার বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন, কে দিয়ে যায় সিগারেটগুলো। যাই হোক, হুজুরও বুঝতে পারলেন যে এখানে বড় ধরনের একটা ঝামেলা হয়েছে। হুজুর বুঝতে পারলেন যে আমার মনে হচ্ছে যে আপনার মেয়েকে কোনো পুরুষ জিন আসর করেছে, আমি তো এই সমস্যার সমাধান দিতে পারবো না, আপাতত কিছু ঝাড়ফুঁক করে দিচ্ছি, যত দ্রুত পারেন ভালো কোনো হুজুরের সন্ধান করেন, না হলে কিন্তু আরো বড় ক্ষতি হয়ে যাবে। এই বলে হুজুর চলে যান। এদিকে কিন্তু সিমলা নানা ধরনের অঘটন ঘটিয়েই চলেছে বাসায়, বাইরে কিছু করছে না, বাড়িতে করছে। একদিন সিমলার বাবা একদিন হুজুরকে নিয়ে বাড়িতে আসেন। সিমলার বাবা যখন হুজুরকে নিয়ে বাড়িতে ঢোকেন, সিমলা কিন্তু তখন তার রুমে। হুজুর কিন্তু ওই সিমলাকে দেখেনি তখনও। যখনই বাড়ির উঠোনে পা দিয়েছে, সিমলা ঘরের ভিতর থেকে এত জোরে অট্টহাসি শুরু করেছে, আর পুরুষালী কণ্ঠে চিৎকার করে বলছে, এ রে কুদ্দুস, তুই কাকে নিয়ে আসছিস রে, এই হুজুর আমার কি করবে? এটা কিন্তু সবাই শুনছে, বাড়িতে যারা যারা ছিল সবাই শুনেছে। হুজুর আর সিমলার বাবা সিমলার রুমে যায়, গিয়ে দেখে সিমলা বিছানায় বসে আছে আর হাসছে। তখন হুজুর সিমলাকে বলে, কি মা, তোমার কি হয়েছে? তখন সিমলা সেই আবার ভয়ঙ্কর একটা পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এই বেটা, আমি মা না, বাবা বল, বাবা। হুজুর তখন সিমলার ভিতরে থাকা ওই জিনটাকে বলে, বুঝতে পারছি, আচ্ছা বলো তো তুমি সিমলাটাকে কেন কষ্ট দিচ্ছ, ও তোমার কি ক্ষতি করছে? তখন সিমলার ভেতর থেকে ওই জিনটা বলছে, এত কথা তোকে কেন বলবো, তোর সাথে তো এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা করব না, তুই চলে যা, তোর সাথে আমি শত্রুতা সৃষ্টি করতে চাই না। এই কথা শোনার পর হুজুর তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে একটা বোতল বের করেছেন। ওই বোতলে সম্ভবত জমজমের পানি ছিল, নিশ্চিত না, তবে মনে হয় জমজমের পানি ছিল আর কি, এমনটাই জানিয়েছেন। তো হুজুর কি করেছেন, ওই পানি সিমলা যেখানে বসা ছিল, সিমলার গায়ে কিন্তু ছিটান নাই, তার চতুর্দিকে ছিটিয়ে দিয়েছেন, মানে একটা বৃত্তাকারে ছিটিয়ে দিয়েছেন আর কি। তখন ওই হুজুর ওই জিনটাকে বলতে থাকে, এখন বলতো তুই কে, ওকে কেন কষ্ট দিচ্ছিস? ওই জিনটা এসবের কোনো কথার উত্তর না দিয়ে বলছে, তুই কিছুই করতে পারবি না, আমি কে সেটা তোকে কেন বলবো? তখন হুজুর বলছে, তোকে যেটা বলছি সেটা বল। সিমলা ও তোর কি ক্ষতি করেছে, তুই কেন ওকে ধরেছিস? তখন এই কথার উত্তর না দিয়ে জিনটা বলে, এত কথার উত্তর আমি দেব না, আমি ওকে নিয়ে যাব, আর এত কথা বলার সময়ও আমার নাই। আর সিমলা নিজেই অনুমতি দিয়েছে ওর সাথে থাকার, ওর শরীরে ঢোকার অনুমতি ওই দিয়েছে। যখন কেউ তার শরীরের ভেতরে থাকার অনুমতি সে নিজে থেকেই দিয়ে দেয়,
তখন কিন্তু তাকে সহজে ছাড়ানো যায় না, এটা কিন্তু তুই নিজেও জানিস। আমি কিন্তু জোর করে ওর কাছে আসি নাই, ও নিজে থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি তো এখন যাব না, তুই আমাকে তাড়াতে পারবি না। ও নিজের ইচ্ছায় ওর শরীরের অংশ আমাকে দিয়ে দিয়েছে। আমার সঙ্গ ও পছন্দ করে, আমি ওর সঙ্গ পছন্দ করি। তুই বেটা মাঝখানে হাড্ডি হয়ে আসছিস কেন? যা ভাগ এখান থেকে। এদিকে এই হুজুর কিন্তু বুঝতে পারছেন না যে ঠিক আছে একটা জিন আসতে পারে, কিন্তু আসার পেছনে কোন বিষয়টা আসলে কাজ করেছে। তখন হুজুর বলেন শিমলার মা বাবাকে আর কি, দেখেন আমি বুঝতে পারছি যে এই জিনটা সে শিমলার শরীরে শিমলার ইচ্ছাতে থাকছে, সুতরাং একে সহজে তাড়ানো সম্ভব হবে না। যে নিজের ইচ্ছায় তার শরীর ব্যবহারের অনুমতি দেয় তাকে কিন্তু সহজে তদবির দিয়ে ভালো করা যায় না। এখন এই বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে, এটা আমার সাধ্যের বাইরে, আমাকে ক্ষমা করবেন, এই বলে হুজুর চলে যান। এদিকে হুজুর কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট না করে চলে গেলেন। এখন কি হবে? শিমলার বাবা কিন্তু অনেক ভেঙে পড়েন, তার একটাই মেয়ে, কি করবেন না করবেন বুঝতে পারছেন না। তখন শিমলার যিনি মা শিমলার বাবাকে বলেন, তুমি একটা কাজ করো, আমার ভাইকে খবর দাও, মানে শিমলার মামাকে খবর দেওয়ার কথা বলেছে। শিমলার মামার কিছু মানুষদের সাথে সম্পর্ক রয়েছে যারা এই টাইপের কাজ জানেন বা রাখি আর কি, এই টাইপের লোকদের সাথে পরিচয় আছে। তো আরো একটা কারণে তাকে খবর দিতে বলা হয়েছিল, কারণ শিমলাকে সামলানো যাচ্ছিল না। ওই বাড়িতে পুরুষ লোক বলতে শিমলার বাবা, সেও তো সবসময় থাকে না। তাকে যখন খবর দেওয়া হয়, শিমলার মামা, শিমলার মামি আর শিমলার একটা ছোট মামাতো ভাই আছে অল্প বয়স্ক, তো তারা চলে আসেন। তো চলে আসার পর দেখেন এই অবস্থা। তখন শিমলার মামার পরিচিত একজন ব্যক্তি যার বাড়ি হচ্ছে সিলেটে, উনি বেশ বড় মাপের একজন হুজুর, তো ওনার কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। সেই অনুযায়ী শিমলার বাবা এবং শিমলার মামা সেখানে যান। হুজুরকে সব কথা খুলে বলা হয়। তখন হুজুর বলেন যে দেখেন আমি এইভাবে কোনো রুগীর বাড়িতে যাই না, রুগীকে নিয়ে আসতে হবে, রুগীকে যদি নিয়ে আসেন তাহলে আমি চেষ্টা করতে পারি আল্লাহর ইচ্ছায়। আমার পক্ষে রুগীর বাড়িতে যাওয়া সম্ভব না, আমার কাছে অনেক রুগী আসে, আমি যদি কারো বাড়িতে যাই তাহলে যারা আসে দূর দূরান্ত থেকে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করেন না, তারা জানেন যে আমি সবসময় বাড়িতেই থাকি। দূর দূরান্ত থেকে লোকজন আসলে তখন কি হবে? আর অনেক রুগীর অবস্থা খুবই সিরিয়াস থাকে, তাদের কিন্তু অপেক্ষা করানোর মতো সময়ও থাকে না। এই জন্য আমি কোথাও যেতে পারবো না, মেয়েটাকে নিয়ে আসেন। এই কথা শোনার পর ওনারা আবার বাড়িতে চলে আসেন। এরপর শিমলাকে নিয়ে যাবেন এরকম পরিকল্পনাই করা হয়। এদিকে শিমলার কলেজে যাওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কলেজে গিয়ে যদি সে এরকম সমস্যা করে তাহলে তো চারদিকে বিষয়টা ছড়িয়ে যাবে আর কি, একদম মাখামাখি হয়ে যাবে বিষয়টা, মানুষজন জেনে যাবে। ওনারা চাচ্ছিলেন না বিষয়টা মানুষজন জানুক, এর মধ্যেই বিষয়টা সমাধান করে ফেলতে। এদিকে সিলেটে সেই হুজুরের কাছে যাওয়ার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। শিমলাকে খাবার দিলে শিমলা কখনো খায়, কখনো খায় না, কখনো অর্ধেক খায়, কখনো পুরোটা খায়, কখনো কিছুই খায় না, এমনও হয়। কিন্তু এদিকে ওনারা তো খুব চিন্তায় থাকাটা স্বাভাবিক। যাই হোক, হুজুর যিনি ছিলেন আর কি, যিনি বলেছেন যে আসবেন না আর কি কারো বাড়িতে, তো শিমলাকে ঠিকঠাক মতোই নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে খুব বেশি আসলে সমস্যা হয়েছে এটাও বলা মুশকিল, তবে যাওয়ার সময় কিছুটা চিৎকার চেঁচামেচি করেছিল, যেটা হয় আর কি স্বাভাবিকভাবে। তবে নিতে নিতে আর একটা ঘটনা ঘটে, এই ঘটনাটা বেশ মারাত্মক। তা হচ্ছে হঠাৎ করে শিমলা মোচড়াতে থাকে, মোচড়াতে এমন একটা অবস্থা হয় সে বাঁকা হয়ে যায়, তার শরীরটা আর সোজা হচ্ছে না। আরবি অক্ষর বা, আলিফ বা যেরকম তার শরীরটা অনেকটা ওই রকম হয়ে যায়। এদিকে কোনোভাবে শিমলাকে সোজা করা যাচ্ছে না। শিমলা যখন মোচড়াচ্ছিল মনে হচ্ছে তার হাড়গুলো কটমট করছে, মানে হাড়গুলো ভেঙে যাচ্ছে। তো ওই অবস্থাতেই তাকে তো নিয়ে যাওয়া হয়েছে, আর নিয়ে যাওয়া হয়েছে একটা মাইক্রো রিজার্ভ করে আর কি। সে এরকম করছে, বাঁকা হয়ে আছে, কোনোভাবেই তাকে কিন্তু সোজা করা যায়নি। যখন শিমলাকে নিয়ে যাওয়া হয় তখন হুজুর এটা দেখেছেন। হুজুর দেখেই বলেন যে মেয়েটাকে ঘরে নিয়ে যান। শিমলার মামা আর বাবা আসেন, শিমলার মাকে বাইরে রাখা হয়। হুজুরের নির্দিষ্ট একটা ঘরে যখন শিমলাকে নিয়ে যাওয়া হয়, হুজুর কি করেছেন, একটু পানি ছিটিয়ে দিয়েছেন।
পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে শিমলা আবার মোচড়ামুচড়ি শুরু করেছে, আবার হাড়ে কটকট কটকট শব্দ হচ্ছে, আর শিমলার বডিটা একদম সোজা হয়ে গেছে। মানে শিমলা এখন একদম স্বাভাবিক হয়েছে, তার বডির যে স্বাভাবিক শেপ ওরকম শেপে চলে আসছে। এরপর শিমলার বাবাকে ওই হুজুর বলেন যে আপনি আমার বাসার পেছনে যান, গিয়ে দেখেন একটা জবা গাছ আছে। এই জবা গাছে একই সাথে লাল এবং সাদা জবা ধরে, ওখানে গিয়ে দুটো ফুল দেখবেন, একটা সাদা জবা আর একটা হচ্ছে লাল জবা, মানে রক্ত জবা। এই দুটো ফুল আপনি এক নিঃশ্বাসে ছিঁড়ে আমার কাছে নিয়ে আসেন। তো উনি সেখানে যান, গিয়ে দেখেন সত্যি ওই গাছে অন্য কোনো জবা ফুল নাই, এমনকি কোনো কড়িও নেই। যখন জবা ফুল ফোটে তখন দেখা যাচ্ছে আরো অনেক কড়ি থাকে ফুলের, যেখান থেকে পরবর্তীতে আবার পূর্ণ একটা ফুল বিকশিত হবে আর কি। এমন কিছুই নেই। যাই হোক, এটা দেখে উনি অবাক হয়েছেন। ফুল দুটো উনি এক নিঃশ্বাসে ছিঁড়ে হুজুরের কাছে নিয়ে এসেছেন। এরপর শিমলাকে একটা বৃত্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়। ওখানে বসার পর হুজুর উনি ওনার মতো করে রুকিয়া করেছেন। ওখানে ছিলেন শুধু ওই মেয়েটা, অর্থাৎ শিমলা আর হুজুর। অন্যদেরকে তখন ঘর থেকে বাইরে বের করে দেওয়া হয়। প্রায় 1 ঘন্টার মতো এরকম চলে। এরপর হুজুর ভেতরে সবাইকে ডাকেন, সবাই ভেতরে আসে। দেখা যাচ্ছে যে শিমলা বসে আছে, মোটামুটি তখন স্বাভাবিক, একদম স্বাভাবিক আর কি। ক্লান্তি আছে, যেহেতু দীর্ঘ একটা জার্নি করে আসে, শরীরের উপর একটা ধকল গিয়েছে, যে মোচড়ামুচড়ি করেছে, শরীরের হাড়ে একটা ক্ষতি হয়েছে, এইটার একটা ধকল তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। হুজুর তখন বেশ কিছু কথা বলেন। তা হচ্ছে যে শিমলার উপর যে জিনটা আসর করেছে এটা মূলত একটা আশিক জিন। এই আশিক জিন অদ্ভুত একটা কাপড়ের মাধ্যমে চলে এসেছে। এই কাপড়টা কোথা থেকে এসেছে এটা হুজুর বলতে পারেননি বা বলেননি। ওই কাপড়টা যখন শিমলা টাচ করেছে এর মাধ্যম দিয়ে ওই জিনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, আর এরপর থেকেই ওই জিনটা তার স্বপ্নের মধ্যে আসতে শুরু করে। এরপর যেটা হয়, শিমলা নিজের ইচ্ছায় ওই জিনটাকে শিমলার শরীর ব্যবহার করার অনুমতি দিয়েছে। আর এই কারণে এমন একটা কানেকশন তৈরি হয়ে গেছে ওই আশিক জিনের সাথে শিমলার, যে এখন যদি ওই জিনটাকে বন্দি করা হয় বা হত্যা করা হয় তাহলে এর একটা মারাত্মক প্রভাব শিমলার শরীরের উপরে পড়বে, সে মারাও যেতে পারে। আর হুজুর জানান যে উনি ওনার পালিত জিনদের সাথে কথা বলেছেন, সেই জিনটাকে হাজির করে সেই জিনের সাথেও কথা বলেছেন। এই জিনটাকে আসলে এখন বন্দি করা বা হত্যা করা সম্ভব নয়। যদি হত্যা করা হয়, বন্দি করা হয়, শিমলা মারা যাবে। এমনটা না যে অন্য কোনো জিনে এসে মেরে ফেলবে। ওই জিনটা শিমলার শরীরে এমন কিছু করে দিয়ে রেখেছে যে যদি ওই জিনটাকে কোনো ক্ষয়ক্ষতি করা হয় তাহলে এর প্রভাব মারাত্মকভাবে শিমলার উপর এসে পড়বে। তবে হুজুর এতটুকু সমাধানে এসেছেন যে ওই জিনটা শিমলার শরীর আর ঢুকবে না, শিমলা স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। তবে শর্ত একটাই, শিমলার কখনো বিয়ে হবে না, এটা হতে দেবে না বা এটা হবেও না। তখন হুজুর বলে দেন যে এটা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ শিমলা যদি নিজের ইচ্ছায় ওই জিনটাকে তার শরীর ব্যবহারের অনুমতি না দিত তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা অনেক সহজ হতো। কিন্তু এটা হয়নি, শিমলা না বুঝেই এই কাজটি করে ফেলেছে, যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। এখন এটার সমাধান একটাই, শিমলা বেঁচে থাকবে, শিমলা স্বাভাবিক থাকবে, তবে তার কোনো বিয়ে হবে না, এটাই সমাধান, এছাড়া আর কোনো সমাধান নেই। এই কথা শোনার পর শিমলার মা বাবা, ওনার মামা খুব একটা দীর্ঘশ্বাস ফেলেন যে একটা মেয়ে এইভাবে পুরো জীবনটা পার করে ফেলবে। হুজুর বলেন আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা চাইতে অনেক কিছু সম্ভব, তবে এটা চিকিৎসা বিদ্যায় সহজে ভালো হবে না, এটা একদম তার সাধ্যের বাইরে, এটা ওই হুজুর জানিয়ে দেন আর কি। তো ওখান থেকে শিমলাকে নিয়ে আসা হয়। জিনটা সম্পর্কে আর বিস্তারিত কিছু হুজুর জানান নাই। তো ঘটনা 2016 সাল থেকে শুরু, এখন 2026 সাল। শিমলার বর্তমান বয়স প্রায় 29 বছর। শিমলা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরী। তার বিয়ে শাদীর প্রস্তাব আসে, ছেলেপক্ষ দেখে যায়, কিন্তু দেখে যাওয়ার পর আর যোগাযোগ করে না। পাত্রপক্ষ অর্থাৎ শিমলার বাবা কুদ্দুস সাহেব যখন ওই পাত্রপক্ষের সাথে যোগাযোগ করেন তখন পাত্রপক্ষ জানিয়ে দেয় যে শিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি, অথচ পছন্দ না করার মতো মেয়ে সে না। এভাবেই চলছে 2016 সাল থেকে আজ 2026 সাল। শিমলার এখনো বিয়ে হয়নি। শিমলা তার আচার আচরণে কখনো অস্বাভাবিকতা প্রকাশ করেনি বা মানুষও তার এখন পর্যন্ত অস্বাভাবিকতা দেখেনি, বিশেষ করে হুজুরের কাছ থেকে আসার পর। কিন্তু এভাবেই চলছে।
বিয়ে হবে না জেনেও কিন্তু সিমলার মা বাবা বসে নাই, তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করলেও ফলাফল ওই একই হয়। পরবর্তীতে তারা না করে দেন যে সিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি। এইভাবেই চলছে, এখনো চলছে। সিমলার জন্য আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা তার এই সমস্যাটাকে দূর করে দিন। আপনারা সবাই দোয়া করবেন, কারণ এই জীবন একটা ভয়ঙ্কর অভিশপ্ত জীবন। এভাবে একটা সময় পর্যন্ত চলা যায়, পরবর্তীতে সিমলার মা বাবা যখন থাকবেন না এই পৃথিবীতে, সিমলা অনেক একা হয়ে যাবেন, কারণ তার তো অন্য কোনো ভাই বোন নেই। আর একা একটা মেয়ের জীবন ধারণ করা এই সমাজে কতটা যে কঠিন, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ তাআলা সিমলার এই সমস্যাটাকে দূর করে দিন, সেজন্য আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে, আমরা সেই দোয়াই করব। ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে আপনার পাঠানো দুটি ঘটনার জন্য। প্রথম ঘটনা তো আমরা শুনলাম, সিমলার ঘটনাও শুনলাম। তো প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন, আপনাদের জন্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, নিরাপদে রাখুন। যখন কোনো বিষয় সন্দেহজনক মনে হবে, যে এমন কোনো বিষয় যেটার মধ্যে এমন কোনো সন্দেহজনক জিনিস রয়েছে, সেই জিনিসটা আমরা হাত দেব না। যদিও বা এটা সবসময় বোঝা সম্ভব নয়। স্পেশালি এমন কোনো জিনিস মাটির নিচ থেকে তোলা হয়েছে, বা অনেক পুরনো কোনো জিনিস যেটার মুখ আটকানো রয়েছে, এই জিনিসগুলো খুলতে যাওয়া মোটেও উচিত নয়। তাতে করে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এরপর আমরা নিজেরাও ভুল করে এমন কিছু কাজ করে ফেলি যেটা মোটেও উচিত নয়। যেমন কোনো একটা জাদুর নকশা কারো উপর জাদু করা হয়েছে, এই নকশাটা আমরা হাত দিয়ে ধরে ফেলি, এটা কিন্তু মোটেও উচিত নয়। এটা অবশ্যই হাতে কোনো আবরণ বা হাতে কোনো পলিথিন ঢুকিয়ে নিয়ে তারপর ধরতে হবে, বা কোনো গ্লাভস পরে নিয়ে তারপর ধরতে হবে। তাছাড়া কিন্তু এটা ধরা উচিত নয়। এতে করে এর একটা মারাত্মক প্রভাব তা কিন্তু ওই ব্যক্তির উপর পড়ে যায়। এরপরে আমরা কি করি, কোনো তাবিজ পেয়েছি, তাবিজটা খুলে ফেলি, খুলে দেখি ভেতরে কি আছে। এভাবেও কিন্তু তাবিজ খোলা উচিত নয়। এভাবে তাবিজ খুললেও কিন্তু ক্ষতি হতে পারে, আশেপাশে থাকা ব্যক্তিদেরও ক্ষতি হতে পারে। একটা নির্দিষ্ট পদ্ধতিতে রুকিয়া করে এই তাবিজের কার্যকারিতা ধ্বংস করতে হয়। এটা কিন্তু যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে, বা তাদের কাছে নিয়ে গিয়ে এগুলো ধ্বংস করতে হবে। এগুলো নিজের হাত দিয়ে হুট করে ধরা মোটেও উচিত নয়। আর একটি কথা না বললেই নয়, আমার মনে হয় এই বিষয়টা আমাদের সবারই জানা প্রয়োজন। আমরা দেখতে পাই আশেপাশে অনেক রুকিয়া সেন্টার, অনলাইনে বিজ্ঞাপন হচ্ছে, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানানো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় গিয়ে বহু টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তেমন কোনো ফলাফল হচ্ছে না। সাময়িক ফলাফল হচ্ছে, কিন্তু স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে না। আবার দেখা যাচ্ছে প্রত্যেকটা সেশনে কিন্তু মোটা অঙ্কের টাকাও চলে যাচ্ছে। আবার যারা রুকিয়া সেন্টারগুলো পরিচালনা করছেন তারা বলছেন তারা সম্পূর্ণ শরিয়া ভিত্তিতে রুকিয়া করে থাকেন, কোরআন হাদিসের আলোকে তারা ঝাড়ফুঁক করে থাকেন। ঝাড়ফুঁক করা সুন্নত, তাবিজ ঝোলানো যাবে না, তাবিজ ঝোলানো শিরক, এগুলো কিন্তু বলছেন। তারপরও কেন সমাধান হচ্ছে না? কেন খুব অল্প সংখ্যক মানুষ এটা থেকে কোন একটা রেজাল্ট পাচ্ছেন, আবার দীর্ঘ সংখ্যক মানুষ এটা থেকে কোনো ফলাফল পাচ্ছেন না? এটা নিয়ে যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছে, আমার বোঝা কিন্তু ভুল হতে পারে, তা হচ্ছে যে একটা সময় যারা রাকি ছিলেন, যারা রুকিয়া করতেন, আপনারা প্রিয় লিসেনার্স খেয়াল করবেন, তারা যখন রুকিয়া করতেন বা জিন ঘটিত রোগের কোনো একটা সমাধান দিতেন বা এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতেন, ওনারা কিন্তু কখনোই বলতেন না যে আমি এই চিকিৎসাটা করে দিব, এত টাকা দিতে হবে, আমার ফিস এত টাকা, এগুলো বলতেন না। কাজ শেষ হওয়ার পর কেউ কখনো টাকা নিতেন, কেউ নিতেন না। কারণ হচ্ছে যে এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করার পর সমাধান হবে কি হবে না এটা তো নিশ্চিতভাবে বলা যায় না। কারণ এটা জাগতিক কোনো ট্রিটমেন্টের মতো না। কোনো একজন ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর রোগী দেখলেন, একটা ফি নিলেন, এটা উনি নিতেই পারেন, কারণ এটা একটা জাগতিক চিকিৎসা। কিন্তু আধ্যাত্মিক চিকিৎসার সাথে রুহের একটা শক্তির প্রয়োজন হয়, তার কলবের একটা শক্তির প্রয়োজন হয়,
তার কলবের মধ্যে রুহানি ফ্রিকোয়েন্সির পরিমাণ কত তার একটা ব্যাপার থাকে এর সাথে জড়িত। যিনি চিকিৎসা করবেন তিনি কিন্তু তার একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতে হবে, তিনি আমল করে একজন ওস্তাদের সান্নিধ্যে থেকে এই জিনিসগুলো শিখবেন। এই ঘটনাটির মূল স্থান হচ্ছে চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামে। আর এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে লেখাপড়ার সুবাদে ওনার শৈশব কেটেছিলেন ওনার নানা বাড়িতে, আর ওনার প্রাইমারি স্কুল জীবন সেখানেই তিনি অতিবাহিত করেছিলেন। এই কারণে বলা যায় যে ওনার শৈশব জীবন ওনার নানার বাড়িতেই কেটেছিলেন। তবে পরবর্তীতে প্রাইমারি স্কুল জীবন শেষ করে যখন তিনি হাই স্কুলে পদার্পণ করেন তখন তিনি ওনার নিজ বাড়ি থেকেই স্কুল জীবন অতিবাহিত করেছিলেন। আর ওনার নানার বাড়ি এবং ওনাদের বাড়ি পাশাপাশি গ্রামে, একই ইউনিয়নের দুটি গ্রাম। ওনাদের গ্রামের নাম বিষ্ণুপুর আর ওনার নানাদের মানে গ্রামের নাম হচ্ছে ধনপদ্দি। তো দুটি গ্রামের নাম উল্লেখ করার কারণ হচ্ছে যে ঘটনার সূত্রপাত ওনার নানার বাড়িতে হলেও বেশ কিছু ঘটনা আবার ওনার নিজের বাড়িতে ঘটেছিল। যাই হোক, আমরা মূল ঘটনায় চলে যাই। ঘটনার সময়টি ছিল 2007 সালের এপ্রিল মাসের 2 তারিখ, যা বাংলা চৈত্র মাসের 18 তারিখ, মানে 18ই চৈত্র পূর্ণিমার রাতে। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে ওনার নানা ছিলেন একজন কৃষক, আর তার মোটামুটি অনেক জমি ছিল। ওনার নানা মামা নিজেদের জমিতে চাষাবাদ করতেন এবং বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল ফলাতেন। আর আমরা মোটামুটি সবাই জানি যে গ্রামে চৈত্র মাসে গম পেকে যায়, মানে পরিপক্ক হয়, তাই কৃষকরা কিন্তু তা সংগ্রহ করতে খুব ব্যস্ত থাকে। আর ঠিক তখন ওনার নানাদের জমিতেও বেশ কিছু ভালো গমের ফলন হয়েছিল, তাই ওনার নানা এবং মামা এবং সাথে আরো কয়েকজন কামলাজাত বা দিন মজুর আমরা বলি আর কি, এনারা মিলে ফসল কাটেন এবং সেই কাটা ফসল বড় বড় আটি বেঁধে, মানে গমের আটি বেঁধে আবার বাড়িতে নিয়ে আসতে থাকেন। তো উনি যেহেতু নানার বাড়ি থেকেই লেখাপড়া করতেন, আর স্কুল শেষে উনি যখন ফিরছিলেন তখন দেখলেন যে বেশ মানে সবাই মিলে ধানের আটিগুলো মাথায় নিয়ে চলে যাচ্ছে। ওই সময় ওনার বয়স ছিল 9 বছর। তো ওই দিন উনি আবার দুপুরবেলা স্কুল থেকে ফিরেছিলেন, মানে টিফিন পিরিয়ডে উনি ফিরেছিলেন আর কি। দুপুরবেলা তিনি যখন স্কুল থেকে ফিরছিলেন তখন তিনি জমিতে গিয়েছিলেন। তো জমিতে গিয়ে দেখেন যে ওনার নানা এবং সাথে অন্য আরো কয়েকজন গম নিয়ে বাড়ি ফিরছেন। তো উনিও বায়না ধরতে লাগেন যে নানা আমার মাথায়ও গমের আটি তুলে দাও, কিন্তু তার নানা কিন্তু দিচ্ছিলেন না। তার কারণ হচ্ছে উনি ছোট মানুষ। তো এই কারণে উনি বলছিলেন, ভাই তুমি ছোট মানুষ, তুমি এটা পারবা না নিতে। কিন্তু উনিও নাছরবান্দা, মানে জাহাঙ্গীর ভাইও নাছরবান্দা, উনি গমের আটি মাথায় নেবেনি। তাই ওনার নানা চিন্তা করেন যে যাই হোক, ছেলেটা যখন এত করে বলছে, তো ছোট আটি মানে ওনাই যতটুকু ওনাই নিতে পারেন আর কি, এতটুকু ওনার পক্ষে সহনশীল, এরকম ছোট আটি ওনার মাথায় তুলে দেন। তো উনিও সবার সাথে মনের খুশিতেই আসছিলেন। প্রথমে ওনার নানা, তারপর ওনার মামা এবং তার পেছনে আরো বেশ কয়েকজন দিন মজুর আছেন। উনি ওনার মামার পেছনে ছিলেন। তো সবাই মিলে আবার গমের আটি রেখে আবার খেতে চলে যেতেন। তো মোটামুটি ওই দিন ওইভাবেই চলে যায়, আর সারাদিনের মধ্যে ওই গম কাটাও শেষ এবং সব গম বাড়িতে আনাও শেষ। তাই যখন সন্ধ্যা হলো এবং আজান হলো, মানে মাগরিবের আজান, ওই দিন যেহেতু সবাই খুব পরিশ্রম করেছিলেন, ওনার নানা সেদিন প্রচন্ড ক্লান্ত ছিলেন, তাই মাগরিবের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আর পড়তে যাননি, তিনি ঘরেই নামাজ আদায় করে নিলেন। তো নামাজ আদায় করার পর ওনার স্ত্রীকে, মানে জাহাঙ্গীর ভাইয়ের নানিকে বললেন যে আজকে তো সারাদিন খুবই খাটাখাটনি করলাম, শরীরটা খুব ব্যথা করছে, তাই দিঘির পাড়ে গিয়ে চা খেয়ে আসি। এখানে বলে রাখা ভালো যে ওনার নানাদের বাড়িটি রামরা দিঘির উত্তর পশ্চিম কোণে অবস্থিত এবং দিঘির পূর্ব কোণে, এবং যে পাকা সড়কটি চলে গেছে, তো যে এটা দক্ষিণ পাড়া আর কি, সেখানে এলাকায় একটি প্রাইমারি স্কুল অবস্থিত। সেই জায়গাটাতে মোটামুটি বেশ কিছু দোকানপাট রয়েছে এবং এখান মানে এই জায়গাটাতেই মোটামুটি অনেক লোকের সন্ধ্যার পরে বা দিনের বেলা তো মোটামুটি আস্তানা বা আড্ডা বসে আর কি। এই জায়গাটি দিঘির পাড় নামে পরিচিত। তো যাই হোক, ওনার নানা যখন বললেন যে চা খেতে যাবে, তখন ওই জাহাঙ্গীর ভাইও বায়না ধরেন যে উনিও চা খেতে যাবেন।
কারণ কষ্ট তো উনিও করেছেন, উনিও তো আটিয়ে এনেছেন মাথায় করে। তো যেহেতু নানা চা খেতে যাবেন, উনি আর বাকি থাকবেন কেন? উনি চিন্তা করছেন নানার সাথে চা খেতে যাই। তো যাই হোক, নানার কাছে উনি বায়না ধরেন যে ওনারও শরীর ব্যথা করছে, উনিও চা খাবেন, ছোট মানুষ। আর নানার কাছে আবদার ধরেছে নাতি, নানা কি না রেখে পারেন? তো নানা একটু মুচকি হেসে বলে যে ঠিক আছে চলো চা খেয়ে আসি। তখন উনি আর ওনার নানা হাঁটতে থাকেন দিঘির পাড়ের উদ্দেশ্যে। আর ঘটনা মূলত এখান থেকেই শুরু। ওনারা যখন দিঘির উত্তর এবং পূর্ব ধার ধরে হেঁটে যাচ্ছিলেন, ওই রাত্রি ছিল কিন্তু পূর্ণিমার রাত, 18 চৈত্র। ভরা পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় বাঁশের ফাঁক দিয়ে চাঁদের আলো অন্ধকারকে যেন বিলীন করে দিচ্ছিল। তাই নানার হাতে টর্চ লাইট থাকলেও তার ব্যবহার তিনি করছিলেন না। ওনারা যেখান দিয়ে যাচ্ছিলেন তার পূর্ব পাশে কিছু ঘরবাড়ি ছিল এবং তার পাশে ছিল ফসলি জমি। যখন ওনারা ঘর বাড়ি পেরিয়ে প্রায় ওই যে প্রাইমারি স্কুলের কথা বলেছিলাম ওই স্কুলের কাছে চলে গিয়েছেন বা কাছে চলে এসেছিলেন, তখন এই জাহাঙ্গীর ভাই উনি পূর্ণিমার জ্যোৎস্নার আলোতে দেখতে পান যে পূর্ব দিক থেকে গম ক্ষেতের আইল ধরে সাদা ঘোমটার মতো দেয়া মাথার উপরে কুঁজো হয়ে একজন মানুষ ওনাদের দিকে এগিয়ে আসছেন। এবং দেখতে দেখতে উনি দেখতে পান যে হঠাৎ ওই কুঁজো মানুষটি জাহাঙ্গীর ভাইয়ের সামনে চলে আসে এবং এসেই ওনাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। উনি তো ছোট মানুষ, 9 বছর বয়স। উনি এই ধাক্কা খেয়ে 2 থেকে 3 হাত দূরে গিয়ে ছিটকে পড়েন। ওনার নানা ওনার থেকে কিছুটা সামনে ছিলেন এবং সামনে থাকায় পেছন মানে ওই সময় ওনার সাথে কি হয়েছে সেটা দেখতে পাননি, কিন্তু শব্দ পেয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন উনি মাটিতে পড়ে গেছেন আর জাহাঙ্গীর ভাইয়ের নাক দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তখন ওনার নানা দৌড়ে এসে ওনাকে উঠান, জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে নানু ভাই, তুমি পড়ে গেলা কেন? তখন জাহাঙ্গীর ভাই বলছেন নানা ওই লোকটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে, তুমি ওকে ধরো, এর বিচার করো। নানা বলেন কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। এখন জাহাঙ্গীর ভাই বলছেন ওই যে আমি দেখছি ওই যে চলে যাচ্ছে, ওই লোকটাই তো আমাকে ধাক্কা দিল। কিন্তু নানা বলছেন না আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, যদিও পূর্ণিমার আলোর কারণে উনি কম জ্বালাচ্ছিলেন। উনি চারদিকে টর্চ লাইট মারেন কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। কিন্তু জাহাঙ্গীর ভাই দেখতে পাচ্ছেন ওই লোকটি ঠিক কুঁজো হয়ে ওভাবে হেঁটে চলে যাচ্ছে। দেখতে অনেকটা মানুষ অবয়বেরই ছিল, কিন্তু চেহারাটা ভালো করে দেখতে পাইনি। এবার জাহাঙ্গীর ভাই খেয়াল করেন, মানে উনি দেখছেন যে ওই লোকটি তো হেঁটে হেঁটে এসেছিল আইল ধরে, কিন্তু এবার সে গমের শীষের উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে এবং তার গতিবিধি ছিল অস্বাভাবিক। এবং সে হঠাৎ করে মিলিয়ে গেল দূরের একটি বাগানের মধ্যে। যেহেতু বলেছিলাম যে সময় পূর্ণিমা ছিল, খুব স্পষ্টভাবে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। নানা তখন তার টর্চের আলো এদিক সেদিক মেরে দেখার চেষ্টা করছিলেন যে আসলেই কেউ আছে কিনা, কিন্তু তিনি যখন কাউকে দেখতে পেলেন না ততক্ষণে কিন্তু নানার বোঝার আর বাকি ছিল না যে ওনার সাথে কি হয়েছে। উনি বুঝতে পেরেছিলেন যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে, কিন্তু নানা ওই সময় কিন্তু ওনাকে কিছু বুঝতে দেননি। ওনাকে সান্ত্বনা দিতে থাকেন যাতে করে উনি ভয় না পান এবং বলতে লাগলেন আরে ও কিছু না, তুমি ভুল দেখেছ, এর এমনি পা পিছলে পড়ে গেছে, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়েছে। এই বলে ওনাকে ওনার নানা দোকানের কাছে নিয়ে যান এবং দোকানের কিছু মানুষ যারা ছিলেন তারা এই বিষয়গুলো শুনলেন। শোনার পরে ওনাকে একটু পানি খাইয়ে দিলেন, ওনার নাক টাক মুছে দিল কয়েকজন মিলে। তারপর আরো কয়েকজন লোক সহকারে ওনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সবাই যাত্রা শুরু করলো ওখান থেকে। কিন্তু যখন তারা ওনাদেরকে নিয়ে বাড়ি আসছিলেন তাদের মধ্যে কয়েকজন বলা বলি করছিল, যেটা জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছিলেন, যে ওনার নানাকে বলছিলেন, ওনার নানার নাম আবার নুরুল আমিন, সবাই তাকে নুরু বলে ডাকতো। তো একজন বলছে নুরু ভাই আজকে যে চৈত্রের পূর্ণিমা এটা কি আপনি ভুলে গেছেন নাকি? এই দিন এই দিঘির আশেপাশে কিন্তু জিনদের মেলা মানে মেলা বসে, আর আপনি ওই দিঘির পূর্ব দিক দিয়ে কেন আসলেন? আপনি তো মসজিদের পাশ দিয়েও আসতে পারতেন এখানে। আপনার নাতিটা ছোট, আল্লাহ ওকে বাঁচিয়ে দিয়েছেন, বড় কোনো ক্ষতি হয়নি। উনি কিন্তু তখন মানে জাহাঙ্গীর ভাই তখন কিন্তু এই সমস্ত কথার মানে খুব একটা বুঝতে পারছিলেন না, অনেক পরে বুঝেছিলেন যদিও, তা তিনি ছোট ছিলেন।
তো উনি ভেবেছিলেন সত্যি মনে হয় কোনো মানুষ ওনাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে। আর ছোট মানুষ, উনি ব্যথা পেয়েছিলেন, উনি কান্নাকাটি করছিলেন ওপরে। তো যাই হোক, বাড়িতে আসার পর ওনার নানি, ওনার বড় এবং পরিবারের অন্য সদস্যরা যখন বিষয়টি জানতে পারলো, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়েন এবং ওনাকে অভয় দেন। আর ওনার নানি আর কি ওনাকে সেদিন দায়ের আগায় লবণ খাইয়ে দিয়েছিলেন, এতে নাকি ভয় কেটে যায়। এটা মানুষের একটা বিশ্বাস আর কি। সেদিন রাতে যখন উনি খাবার দাবার খেয়ে ওনার নানা নানুর সাথে ঘুমিয়ে পড়ে, তখন ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখতে পান ঠিক ওই রকম সাদা কাপড় পরিহিত, মাথায় ঘোমটা দেওয়া শত শত লোক, দেখতে অনেকটা হুজুরদের মতো আর কি, মানে হুজুরদের সাধারণত যে ড্রেসগুলো পরেন ঠিক তেমন, ওনার নানুদের ঘরের দিকে এগিয়ে আসছে। এবং একটা সময় দেখেন যে নানুদের উঠোনে এসে তারা দাঁড়িয়ে যায় এবং তাদের মধ্য থেকে সেই কুজো লোকটা দরজার দিকে এগিয়ে এসে দরজা খুলে জাহাঙ্গীর ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে যান। এবং যখনই ওনাকে ধরতে যাবেন, তখন ভয়ে উনি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠেন এবং ঘুম থেকে উঠে পড়েন। ওনার চিৎকারে ওনার নানা নানুর কিন্তু ঘুম ভেঙে যায় এবং তারা বলেন যে কি ব্যাপার নানা ভাই, কি হয়েছে? তখন উনি কি স্বপ্ন দেখেছিলেন সেটি সবিস্তারে উনি ওনার নানা নানুকে খুলে বলেন। তখন তারা ওনাকে আবারও সান্ত্বনা দেন এবং সান্ত্বনা দিয়ে ওনার ঘুম পাড়ানোর চেষ্টা করেন এবং একসময় উনি ঘুমিয়েও যান। সকালবেলা যখন ঘুম ভাঙে, তখন তিনি দেখেন যে ওনার সমস্ত শরীরে এত ব্যথা হয়েছে, উনি উঠতেই পারছেন না এবং শরীরে প্রচন্ড জ্বর। যেহেতু ওনার নানা বুঝতে পেরেছিলেন যে ওকে অশরীরী বা এরকম জিন টাইপের কিছু একটা ধাক্কা দিয়েছিল, তাই সকালবেলা ওনার নানা ওনাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর ওনাকে দেখে বলে যে খুব খারাপ একটা জিনের সামনে পড়েছে সে, আর ওই জিনটি একটি পিশাচ প্রকৃতির জিন এবং সেই জিন ওই পথ ধরে দিঘিতে যাচ্ছিল মাছ খেতে, আর তার সামনাসামনি পড়ে যাওয়ায় এবং তার চলাচলে বাধাগ্রস্ত হয় ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবং যেহেতু নানার সাথে ছিল, এই কারণে হয়তো সে বেশি ক্ষতি করতে পারেনি, এটাই ওই হুজুর বলে আর কি। তবে যেহেতু সে কিছুটা রাগান্বিত হয়েছে, পরবর্তীতে যাতে সে কোনো ক্ষতি করতে না পারে, এই কারণে সেই হুজুর কিছু পানি, তেল এগুলো পরে দেন এবং কিছু ঝাড়ফুঁক করে দেন এবং কিছু আমল দেন যেগুলো রেগুলার ঝাড়ফুঁক করতে হবে এবং 40 দিন এই কাজটা করলে আশা করা যায় যে ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তারপর এগুলো কয়েকদিন ব্যবহার করার পর এবং অন্যান্য যে পরামর্শ ছিল সেগুলো পালন করার পর আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে ওঠেন এবং জ্বরও কমে যায়। এভাবে কেটে যায় কয়েকটি বছর। তবে ঘটনাটি কিন্তু যদি এখানে শেষ হয়ে যেত তাহলেই ভালো হতো, কিন্তু ঘটনাটি আরো বেশ কিছু সময় ধরে চলতে থাকে। তারপর থেকে প্রায় অনেকদিন পর পর, মানে রেগুলার না, বেশ অনেকদিন পর পর রাত্রে ঘুমের মধ্যে সেই ঘুমটা পড়া কিছু একটা স্বপ্ন দেখতেন। তিনি দেখতেন যে এই জিনিসটা ওনার বিছানার পাশে এসে দাঁড়িয়ে থাকে এবং চোখ খুলতে দেখতেন যে সেটা কিছুই নেই। তাই উনি দুঃস্বপ্নই মনে করতেন এবং মনের ভুল মনে করতেন। উনি যখন প্রাইমারি স্কুল জীবন শেষ করে নতুন হাই স্কুলে ভর্তি হন, তখন উনি ওনার নিজ বাড়িতে চলে আসেন। এরপরে আর তেমন কোনো ঘটনা না ঘটলেও ঘটনা আবার ঘটতে থাকে 2017 সালে। এর মাঝে মোটামুটি এই বিষয়টি উনি অনেকটা ভুলে গিয়েছিলেন। 2017 সালে জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন জাহাঙ্গীর ভাই। বেশ অনেকদিন পর পর রাতে ঘুমালে স্বপ্নে যে সাদা অবয়বটা দেখতেন, সেদিনও সে তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে সে হঠাৎ ওনার বুকের উপরে উঠে বসে এবং ওনার গলা চেপে ধরে। এই বুঝে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং মনে হচ্ছে এখনই উনি মৃত্যুবরণ করবেন। এবং ওই দিনই তিনি ভালো করে ওই জিনিসটির চেহারা দেখতে পান। তিনি দেখেন যে তার চেহারা একটি মহিলার মতো, তবে তার মুখটা খুব ভালোভাবে যে বোঝা যাচ্ছে তা না, কারণ মাথার চুলগুলো মুখের সামনের দিকে ঝুলে আছে। এবং উনি সর্বশেষ আশা নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকেন এবং মুখ দিয়ে উনি কোনো আওয়াজ বের করতে পারছিলেন না। তারপর অনেক কষ্ট করে সূরা ইখলাস পড়ে জোরে আল্লাহু আকবার বলে যখন শরীরকে ঝাঁকি দেন, আর উনি দেখতে পান শরীরের উপর থেকে ওই জিনিসটা দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সাথে সাথে শূন্যে মিলিয়ে যায়। ওনার সমস্ত শরীর মনে হচ্ছিল অবশ হয়ে গেছে, ওনার হাত শরীর নাড়াতে পারছিলেন না। উনি শুধু চেয়ে চেয়ে দেখছেন এবং উনি ভাবছেন এটা কি হলো। আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান।
ওই রাত্রে উনি আর কাউকে কিছু বলেননি। পরদিন সকালেও যখন ওনার আম্মুকে বিষয়টি জানান, ওনার আম্মু বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এটাকে স্বাভাবিকভাবেই আমরা যে চিন্তা করি বোবাই ধরেছে, এটি বলেছেন আর কি। তো বলেন যে তুমি রেগুলার দোয়া পড়ে ঘুমাবা, তাহলে কিচ্ছু হবে না। কিন্তু ওনার মন কিন্তু কিছুতেই মানছিল না, কারণ উনি কিন্তু বিষয়টা জানতেন যে এটা বোবা নয়, এটা অন্য কিছু। কারণ তিনি প্রায় প্রতি রাতে না, মানে মাঝে মধ্যে সেই ছায়ামূর্তি, সেই সাদা অবয়বটাকে তিনি দেখতে পেতেন, এবং প্রতি রাত্রেই, মানে যখন দেখতে পেতেন সেই রাত্রেই আর কি ওনার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতো। কিন্তু এই ঘটনা যখন ঘটলো, লাস্ট যে বুকের উপর উঠে বসা, এর অল্প কিছুদিন পরে একটি ভয়ানক ঘটনা ঘটে। এটি বেশ ভয়ানক এবং মর্মান্তিক। আমি জানি না এই ধরনের সিচুয়েশনে পড়লে মানে আমার অবস্থা কি হবে। প্রিয় লিসেনার্স, আপনারাও একটু ফিল করবে। সেটা হচ্ছে যে ওই রাত্রে যখন উনি গভীর ঘুমে মগ্ন, তখন উনি হঠাৎ টের পান যে খাটের নিচ থেকে একটা হাত এসে ওনার ডান হাতটা চেপে ধরে টেনে হিঁচড়ে ওনাকে খাটের উপর থেকে নিচে ফেলে খাটের নিচে নামিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে এবং খাটের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি যখন বিষয়টি বুঝতে পারেন, উনি সাহস করে আল্লাহর নাম নিয়ে ওনার বাম হাত দিয়ে সেই হাতটিকে খপ করে ধরে ফেলেন, এবং উনি অনুভব করেন এই হাতটি ছিল অস্বাভাবিক রকমের চিকন, আর হাতের চামড়া ছিল খুবই খসখসে টাইপের, যেটা স্বাভাবিক মানুষের হয় না। আর এত চিকন হাতও কারো হয় না, এমনকি নবজাতক শিশুদেরও হয় না। কিন্তু সেই হাতে ছিল প্রচন্ড শক্তি। তারপর অনেকক্ষণ ধস্তাধস্তির পর উনি ওনার হাতটি ছাড়িয়ে নিতে সক্ষম হন। তখন উনি ওনার আম্মুকে অনেক জোরে জোরে ডাকতে থাকেন। ওনার আম্মু যখন আসেন তখন পুরো ঘটনা তিনি খুলে বলেন। সকালবেলা ওনার আম্মু পরিবারের সবাইকে যখন ঘটনাটি জানান, তখন পরিবার সবাই চিন্তিত হয়ে পড়েন, এবং ওনার বাবা যেহেতু দেশের বাইরে থাকতেন, এই কারণে ওনার বড় জেঠুকে সাথে নিয়ে ওনার আম্মু চাঁদপুরের একলাশপুর নামক একটা জায়গা আছে, এই একলাশপুরের প্রসিদ্ধ এক আলেমের কাছে নিয়ে যান। সঙ্গত কারণে ওই আলেমের নামটি তিনি প্রকাশ করেননি, তবে চাঁদপুরের অনেকেই একলাশপুরের সেই আলেমকে এক নামে চেনেন। যাই হোক, যখন ওনারা সেখানে গিয়ে পৌঁছান, তখন ওই আলেম তার কাছে থাকা জিনদের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে তিনি বলেন যে আপনারা আসলে ঠিক সময় এসেছেন, ওকে আমার কাছে নিয়ে এসেছেন, আরো দেরি হলে হয়তো বা আরো ক্ষতি হতে পারত। যাই হোক, তিনি বলেন যে আমার সাথে থাকা জিনদের মাধ্যমে আমি ওই জিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ও যদি ভালোই আমার কথা শোনে তাহলে তো ভালো, আর না হলে ওই জিনকে আমি হত্যা করব, কারণ ও খুবই দুষ্টু প্রকৃতির একটি জিন। তো যাই হোক, আশ্চর্যজনক বিষয় হলো ওই হুজুরের কাছে যাওয়ার পর থেকে আর কখনোই ওনার সাথে আর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। 2017 সালের পর থেকে এখন যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন, এই ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার। আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডক্টর মাসুম। ঘটনাটির সময়কাল 1955 সাল বা এর আশেপাশের দিকে। মানে এই কামাল, উনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তো প্রতিদিনের মতো উনি খুব সকালে খেতে চলে যান, খেতে গিয়ে চাষাবাদ করেন, এবং মাঠের কাজ শেষ করে আবার বাসায় চলে আসতেন। তো ওই দিন যেদিন মানে একটা অকারেন্স ঘটে, সেদিন হচ্ছে যে উনি একটু আগে বাড়িতে ফেরেন, মানে দুপুরের দিকে। বাড়িতে ফেরার পর ওনার স্ত্রীর কাছে পানি খেতে চান, উনি তৃষ্ণার্ত ছিলেন। তো ওনার স্ত্রী পানি দিতে কিছু সময় দেরি করে ফেলেন, আর এতে উনি ভয়ানক ক্ষিপ্ত হয়ে যান। কথা কাটাকাটি শুরু হয়ে যায়, এবং কথা কাটাকাটির একটি পর্যায়ে উনি একটি মোটা কাঠের খণ্ড দিয়ে ওনার স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন। আর এই আঘাতের কারণে ওনার স্ত্রীর মাথা ফেটে দরদর করে রক্ত পড়তে শুরু করে। এদিকে ওনার স্ত্রী মানে চিৎকার করতে করতে মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন আর কি। তো ছেলের এই ঘটনা দেখে মানে কামালের মা, উনি খুব হতবিহ্বল হয়ে পড়েন যে কি করবেন। ছেলে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললে এখন কি করবো। এখন উনি মহিলা মানুষ, মানে ওনার নর্মাল সাধারণ মানে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে একদমই জ্ঞান ছিল না। তো উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন যে এই অবস্থা কি করবেন, কারণ এমন ভাবে ব্লিডিং হচ্ছিল মাথা থেকে
তো এই রক্ত দেখে উনিও খুব ঘাবড়ে যান। উনি উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেন, কি করবেন বুঝতে না পেরে কিভাবে রক্ত বন্ধ করা যায়। তো উনি দেখেন যে কিছু একটা মানে বাটা রয়েছে, মানে এই যে আমরা মশলা বাটি না, এরকম কিছু একটা মশলা বাটা রয়েছে। তো আসলে ওই বাটাটা ছিল হচ্ছে শুকনো মরিচ বাটা। তো উনি মনে করেছেন যে এটি অন্তত দিয়ে মাথায় হয়তোবা যন্ত্রণা লাঘব হবে বা রক্ত পড়া কমে যাবে। আসলে ওনার সেন্সই ছিল না যে একটা ক্ষত জায়গায় এই জিনিস দিলে কি ভয়ানক ব্যাপার হতে পারে। তো এমনিতেই মাথা ফেটে মাঝখানে ফাঁকা হয়ে গেছে, ওই অবস্থা উনি ওর উপরে শুকনো মরিচ যে বাটা এটি কি করেন, একটা প্রলেপ লাগিয়ে দেন। আর এর ফলে যে কি ভয়ানক ঘটনা ঘটতে পারবে তাতেও লিসেনার আপনারা বুঝতেই পারছেন যে একে তো মাথা ফাটার একটা যন্ত্রণা, এর উপর শুকনো মরিচ লাগিয়ে দিয়েছে উনি ভুল করে, যার ফলে মানে যন্ত্রণায় ওনার ছেলের বউ সেন্সলেস হয়ে যায়। এবং তার চিৎকারে আশেপাশের লোকজন, মানে এমনিতেই তো চিৎকার করছিল, তারপরে এমন চিৎকার যে আশেপাশের লোকজন চলে আসে এবং এসে তাকে অজ্ঞান অবস্থায় পায়। তো গ্রামের এক চিকিৎসক, তাকেও খবর দেওয়া হয়, কয়েকজন পালস চেক করে এবং চেক করে দেখে যে মৃত। তারপরে গ্রামের ওই চিকিৎসক এসে তিনিও বলেন মৃত। ইতোমধ্যে পুলিশের কাছে খবর চলে যায়। পুলিশের কাছে খবর গেলে তৎকালীন সময় তো আসলে যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, তো পুলিশ এসেছে। আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর পুলিশ এসে দেখে যে মারা গেছে। তখন পুলিশ জিজ্ঞেস করে মানে ওই কামালের মার কাছে যে এই মহিলা কিভাবে মারা গেল। তখন কামালের মা বলে যে আমার বেটার বউ সে পানি আনতে গিয়েছিল, কলসিতে পানি আনতে গিয়েছিল কলপারে। তো ওখানে সে পা পিছলে পড়ে যায়, পা পিছলে ওই কলের উপর তার মাথা পড়ে, যার ফলে এই মাথাটা এইভাবে ফেটে গেছে, ব্লিডিং হয়ে সে মারা গেছে। তো আমি বুঝতে পারিনি, আমি এই মরিচ বাটা দিয়ে দিয়েছি। তো এখন গ্রামের সবাই একই কথা বলে, পুলিশের বিশ্বাস হয় না যে আসলে কি তাই। এদিকে এই কামালের যে দাদি, উনি খুব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, গ্রামের বহু মানুষ তাকে সম্মান করত, ভালোবাসতো, অনেকে দোয়া নিতে আসতো তার কাছে। তো এখন পুলিশ ওনাকে বলে যে আপনি তো মুরব্বী মানুষ, আপনি বলেন তো যে আসলে কি ঘটেছিল, আপনি যেটা বলবেন আমরা সেই অনুযায়ী চিন্তা ভাবনা করব। তখন নিজের নাতিকে বাঁচানোর জন্য কামালের দাদি সে পুলিশদেরকে বলে যে কামালের মানে বউ সে পা পিছলে কলের উপর পড়ে গেছে। তো পুলিশ সেটা বিশ্বাস করে, তার কথা শুনে। এখন যেহেতু এটা একটা অপমৃত্যু, স্বাভাবিকভাবেই নিয়ম অনুযায়ী তাকে ময়না তদন্তের জন্য মানে তাদেরকে নিয়ে যেতে হবে ডেড বডিটি। তো এখন থানায় যে যাবে বা ওই যেখানে লাশ কাটা হবে সেখানে যাওয়ার জন্য ওই বাকেরগঞ্জ থেকে একটি নদী পাড়ি দিতে হবে। তো নদী পাড়ি দিতে হবে বলতে কি যে নদীটা এপার ওপার পাড়ি দিতে হবে বিষয়টা এমন নয়, যে ওখান থেকে নদী পথে বেশ একটা পথ তাদেরকে যেতে হবে। তো ওখানে দুইজন পুলিশ সদস্য ছিলেন, দুইজন পুলিশ সদস্য আর এই কামালের বাড়ির একজন লোক, যাতে ময়নাতদন্তের পরে লাশ গ্রহণ করে তারা আবার নিয়ে আসতে পারে এই জন্য একজন, আর মাঝি এবং গ্রামের অন্য গ্রামের আরেকজন মুরব্বী মানুষ, এই কয়েকজন লোক নৌকায় ছিল। তারা ওই একটি পথ পর্যন্ত ভ্যানে নিয়ে এসে পরে আবার ওই ডেড বডি নৌকায় নিয়ে তারা নদী পথে যাচ্ছে। আর শুরুতেই বলেছি যে পুলিশ আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর সেখানে এসে বিভিন্ন বিষয় ইনভেস্টিগেশন, সবার সাথে কথা বলা, এগুলো করতে করতে রাত প্রায় 9:30 বেজে যায়। তারপরে ওইখান থেকে যাত্রা শুরু করে। আর ওই সময় কিন্তু রাত 9:30 মানে বুঝতেই পারছেন গ্রাম অঞ্চলে কত রাত। তো যাই হোক, নৌকা নিয়ে যাচ্ছে। আর নৌকা ওটা কিন্তু ইঞ্জিন চালিত ছিল না, ওটা বৈঠা চালিত ছিল। ওই সময় তো ওরকম ইঞ্জিন চালিত নৌকা তখনও মানে এত বেশি ব্যাপক ছিল না এখন যেমনটা রয়েছে। তো নৌকা নিয়ে যাচ্ছে, তো হঠাৎ দেখে যে ওই চাঁদের আলোতে
ওনাদের হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, বেশ চাঁদের আলো বেশ ভালোই ছিল। আর নৌকায় যেখানে মাঝি বসেছিল সেইখানে একটি হারিকেন রয়েছে, মানে নৌকার পেছন দিকটাতে একটি হারিকেন রয়েছে। এছাড়া অন্যদের কাছে আর কোনো আলো নেই, কারণ কাছে টর্চ লাইটও নেই, কোনো হারিকেনও নেই। লাশটি একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো হঠাৎ তারা দেখতে পারে যে ওই পাড় থেকে দুজন মানে মানুষ, স্বাভাবিক উচ্চতার, দেহের গড়নও মোটামুটি যতদূর মনে হচ্ছে যে তারা স্বাভাবিক, তারা ডাকছে, মাঝি মাঝি নৌকা ভিড়াও, আমরা যাব। এখন মাঝি সে নৌকা ভিড়ায় না। ওদিকে যে পুলিশ সদস্য দুইজন, তারা বলছেন মাঝিকে যে মাঝি এই লোক দুটো হয়তো বিপদে পড়েছে, তাদেরকে নিয়ে যাও। তখন মাঝি পুলিশদেরকে বলছে, স্যার এরা বিপদে টিপদে কিছু পড়ে নেই, এই দুইজন লোক মানুষ কিনা আমার সন্দেহ আছে। কারণ হলো যে এইখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো বসত বাড়ি নেই। এরা এখান থেকে কোত্থেকে আসলো? আর আমরা রাতের বেলা নৌকা টোকা চালাই, আমরা অনেক কিছু বুঝি, আপনি আমাদেরকে এই বিষয়ে কিছু বলেন না, এদের কাছে নৌকা নিয়ে যেতে পারবো না। তখন পুলিশরা প্রথম কথা একটু থেমে যায়, কিন্তু কিছু সময় পর মানে ওরা ওই পাড় থেকে ওই নৌকার সাথে সাথে আগাচ্ছে। নৌকা কিন্তু মানে মাঝ নদীর দিকে, হ্যাঁ, নৌকা কিন্তু একদম কিনার দিকে না, মাঝ নদীতে, নদী শান্তই ছিল। তখন ওরা আবার বলছে, মাঝি আমরা বিপদে পড়েছি, আমাদেরকে নিয়ে যাও। কিন্তু মানে মাঝি ভ্রুক্ষেপ করে না। তখন পুলিশ আবারও মাঝিকে বলে, মাঝি ওদেরকে নিয়ে আসো, হয়তো বিপদে পড়ছে। এদিকে মাঝি নিতে চায় না। এক পর্যায়ে পুলিশ মাঝিকে ধমক দেয় যে ওদেরকে নিচ্ছ না কেন, এত রাত্রে ওরা কোথায় যাবে? তখন শেষ পর্যন্ত মাঝি বাধ্য হয় নৌকা ভিড়াতে। তখন পুলিশ ওই দুইজনকে বলে, মানে ওদেরকে দূর থেকে দেখে বলছে যে তোমরা কারা, কোত্থেকে আসছো? তখন বলে যে আমরা এক আত্মীয় বাড়িতে আসছিলাম, ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, আমরা কোনো নৌকা পাচ্ছি না, এখন আমরা যাব বরিশাল শহরে, এখন কিভাবে যাব এত রাতের বেলা? এদিকে একটা বিষয় খেয়াল করে যে নৌকাতে থাকা যে হারিকেনের আলো, এই আলোতে কিন্তু তাদের দেহের সমস্ত অংশ দেখা গেলেও, মানে বোঝা গেলেও ওই দুইজনের মুখমণ্ডলটা বোঝা যাচ্ছে না। তো ভালো কথা, তারা দুজন যখন মানে রিকোয়েস্ট করে বারবার, তখন পুলিশ মানে বলে ঠিক আছে তোমরা উঠে পড়ো। তারা সাথে সাথে দুইজন মানে স্বাভাবিকভাবে মানুষের মতোই নৌকায় উঠে পড়ে। নৌকায় উঠে ঠিক নৌকার এমন জায়গায় বসে, একজন বসে হচ্ছে ওই যে ডেড বডির মাথার দিকে, আর একজন বসে ডেড বডির পায়ের দিকে। নৌকা চলা শুরু করে। মোটামুটি মিনিট 5-7 যাওয়ার পর নৌকার ভেতর থেকে এক ধরনের আওয়াজ আসছিল, মানে কটমট কটমট আওয়াজ। এখন নৌকা চলার সময় ওই বৈঠার একটা আওয়াজ, মাঝে মাঝে বৈঠার আঘাত লাগে নৌকার গায়ে, সেখানে একটা ঠক করে আওয়াজ হয়। আবার ঢেউয়ের মানে একটা বাড়ি এসে লাগে নৌকার গায়ে, সেটা একটা আওয়াজ হয়। তো অনেকেই কিন্তু মনে করছে এই টাইপের আওয়াজ কিনা। তো ওই নৌকা একজন মুরব্বী ছিলেন, উনি প্রথম দিকে একটু চিন্তা করছেন কি ব্যাপার, এরকম আওয়াজ আসে কোত্থেকে। তো উনি পেছন দিকে তাকান, এখন যদিও অন্ধকার ছিল, তো উনি বুঝতে পারেন যে এই দুইটা লোক ওই লাশের যে মাথার দিকে বসে আছে, পায়ের দিকে বসে আছে, এরা মনে হচ্ছে কিছু একটা করতেছে, কিন্তু কি যে করে সেটা উনি বুঝতে পারছিলেন না। কারণ হারিকেনটা মাঝির দিকে আর মাঝির পেছন দিকে, আর যার কারণে হারিকেনের আলোটা ওই নৌকা চলা অবস্থায় মাঝির শরীরে একটা ছায়া আবার পড়েছে, যার কারণে ওই হালকা চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে এতটুকুই, খুব বেশি হারিকেনের আলো আসলে গায়ে পড়ছে না, মানে সামনে লাশের গায়ে এসে পড়ছে না। আর লাশের গায়ে মাথার দিকে যেহেতু একজন লোক বসে আছে, যার কারণে যতটুকু হারিকেনের আলো সেখানে আবার বেঁধে যাচ্ছে। এই কারণে স্পষ্টভাবে আসলে বুঝতে পারছেন না ওখানে কি হচ্ছে, তবে উনি একটু সন্দেহ করেন ওখানে কিছু হচ্ছে। তো এর মধ্যে কি হয় যে ওই মাঝি সেও কিন্তু ঠিক বুঝতে পারছে না, কারণ সে তো নৌকা চালাচ্ছে, সামনের দিকে নজর, আর নৌকা চালাতে গিয়ে তার কনসেন্ট্রেশন বা মনোযোগ অন্যদিকে, সে এই ছোটখাটো শব্দ উনি বুঝতে পারছেন না আর খেয়ালও করছেন না, কারণ ওনার সামনেই তো একজন লোক বসা, যার কারণে লাশটা উনি ভালো করে দেখতে পাচ্ছিলেন না বাস্তব অর্থেও। তো এক
পর্যায়ে কি হয়, নৌকা মানে কোনো একটা কারণে উনি নৌকা মানে বাবা বন্ধ করে নৌকা একটু সামনের দিকে যান, কারণ নৌকাতে উনি নৌকা মনে হচ্ছিল ভারী হয়ে গেছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, নৌকার মধ্যে কি পানি উঠলো কিনা। এই চিন্তা করে উনি নৌকা বাবা একটু বন্ধ করে একটু উঠে দাঁড়িয়ে সামনের দিকে যেতে গেছেন, যে নৌকার একটু তলদেশ দেখি পানি উঠে গেছে কিনা। উনি যখনই উঠেছেন বা সরে গেছেন, তখনই কিন্তু হারিকেনের আলোর একটা অংশ মানে উন্মুক্ত হয়ে যায়, যেটা একটু সামনের দিকে পড়ে। আর উনি যখনই উঠে দাঁড়িয়েছেন, তখনই উনি এবং ওই যে মুরব্বী, সেও পেছন দিকে তাকিয়েছে, যে কি ব্যাপার মাঝি আবার উঠে আসে কেন। এই চিন্তা করে উনি মুরব্বী পিছন দিকে তাকিয়েছেন, মাঝি উঠে আসে। এই দুইজন একত্রে দেখে যে ওই যে লাশটি, ওই লাশটি ওই যে দুইজন লোক উঠেছিল পরবর্তীতে, এরা দুইজন বসে এই লাশটি খাচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা দুইজনই প্রচন্ড জোরে চিৎকার দেয়, মানে ওই মুরব্বী এবং নৌকার মাঝি যখন চিৎকার দেয়, ওনাদের চিৎকার মানে পুলিশটা কিন্তু নৌকা একটু সামনের দিকে বসে আছে, নৌকাটা একটু বেশ লম্বা ছিল আর কি, মানে এক একজন এক এক দিকে বসে আছে যে যার সুবিধা অনুযায়ী। তো ওনারা যখনই মানে চিৎকার দিয়েছেন, সবাই তাকিয়েছে কি ব্যাপার, চিৎকার দিল কেন। সবাই যখন মানে ঘুরে তাকায়, তখন সবাই দেখে যে ওই দুটো লাশ, হ্যাঁ সরি ওই দুটো লোক যারা পরবর্তীতে উঠেছিল, এদের মুখমণ্ডল মানে লাল হয়ে আছে, এবং এই যে সাদা কাপড়, এটা তো মানে রক্তাক্ত হয়ে গেছে। শুরুর দিকে অবশ্য ওই মুরব্বী উনি কিছুটা রক্তাক্ত দেখেছিলেন, কিন্তু উনি মনে করেছিলেন যেহেতু মাথা ফাটা মানে মাথা ফেটে ওই মহিলা মারা গেছে, তো এই কারণে হয়তো বা রক্ত পরবর্তীতে আরো ব্লিডিং হয়েছে, যার ফলে ওই উপরে সাদা কাপড়ে লেগে গেছে। কিন্তু আসলে কি বিষয় ছিল অতটা উনি বুঝতে পারেননি। কিন্তু যখনই সবাই দেখে যে এই দুইজন লোকের মুখে রক্ত লেগে আছে, হাতে রক্ত লেগে আছে, তখন মানে ওনারা তো প্রচন্ড ভয় পান। আর ওই অবস্থায় ওই দুইজন লোক যে কাজটি করেন আর কি, ওনারা একটা বিশ্রী একটা শব্দ করে ওঠেন একসাথে দুইজন। মানে এটা যে কি ধরনের শব্দ, মানে একটা বিকট শব্দ করে দুইজন ঠিক নৌকার দুই পাশে মানে যেভাবে ব্যাং লাফ দিয়ে পানির মধ্যে পড়ে যায়, সবার মনে হলো যে এই দুইজন লোক একদম ওই স্টাইলে দুইজন ঠিক নৌকার দুই পাশে একযোগে লাফ দিয়ে পানির মধ্যে চলে গেল, এবং পানির মধ্যে একদম মিলিয়ে গেল, তাদের আর কোনো হদিসি পাওয়া গেল না। তখন অন্যরা নৌকার ওই ডেড বডির কাছে গেল। কাছে যাওয়ার পর ওই সাদা কাপড়টা সরিয়ে তারা একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় যে ওই ডেড বডির পায়ের হাঁটু পর্যন্ত, মানে হাঁটু থেকে নিচের অংশ আছে, আর মাথা এবং বুকের একটা অংশ শুধু অবশিষ্ট আছে, আর সমস্ত অংশ খাওয়া হয়ে গেছে। তো এই অবস্থায় আর পোস্টমর্টেম কি করবে, কারণ এই অবস্থায় ডেড বডি যদি নিয়েও যায়, কি জবাব দেবে পুলিশ দুটো, যে এই ধরনের মানে পিশাচে এসে বা চীনে এসে লাশ খেয়ে গেছে, এই ধরনের কোনো কথা কি থানায় বলা যাবে, নাকি এটা বলা সম্ভব, নাকি এটা বিশ্বাসযোগ্য কোনো কথা। তো ওনারাও চিন্তা করে যে যেহেতু এই ঘটনা ঘটে গেছে, তো আমরা ডেড বডি নিয়ে আর যাব না, আমরা এই ডেড বডি আসলে পোস্টমর্টেম করাও অনেক কঠিন, যার কারণে আবার আমরা এটা গ্রামের দিকে নিয়ে যাই। নৌকা ঘুরিয়ে আবার গ্রামের ডেড বডি নিয়ে আসা হয়, এবং ডেড বডি নিয়ে আসার পরে ওই ডেড বডিকেই কোনো রকম গোসল দিয়ে তাকে জানাজা দিয়ে দাফন করা হয়। প্রিয় লিসেনার্স, এটি বরিশালের বাকেরগঞ্জ এলাকায় বহুল প্রচলিত একটি ঘটনা বলে আমাদেরকে জানিয়েছেন ডক্টর মাসুম ভাই। আমি আজ কালজয়ী স্মৃতি বিজড়িত বেহুলা আর লক্ষিন্দরের রেখে যাওয়া মনসা মোড়া নিয়ে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা চাঁদপুর জেলার কচুয়া থানাধীন শাহেদেবপুর ইউনিয়নের দক্ষিণে অবস্থিত মনসা মোড়া। এটি 7 শতক বা 13 শতক অথবা 18 শতকের মাঝে বেহুলা ও লক্ষিন্দরের জন্ম হয়। মনসা মঙ্গল এই কাব্য থেকে প্রথম এর ইতিহাস উল্লেখ হয়। বেহুলার স্বামীকে যখন সাপে দংশন করে, তখন তার স্বামীকে বাঁচাতে বেহুলা বাঁশের কঞ্চি দিয়ে একটি ভেলা বানিয়ে নদীপথে ভাসিয়ে এদিক সেদিক ঘুরতে থাকেন। আর এমনটাই আমরা শুনি। মূল ঘটনায় আসি।
বেহুলা যখন ভেলা নিয়ে ভেসে ভেসে এদিক সেদিক ভাসতে থাকেন, তখন এক পর্যায়ে লোকমুখে কথিত আছে তার সেই ভেলা চাঁদপুরের কচুয়ায় মনসা মুড়া নামক স্থানে থামে। মূলত তার এই ভেলা যেখানে এসে থেমেছিল সেই স্থানটি পরবর্তীতে মনসা মুড়া নামে পরিচিত হয়েছে। তো তিনি যে ভেলা করে আসেন তার সেই বাঁশ মাটিতে পুঁতে ভেলাকে আটকিয়ে রাখেন। এমত অবস্থায় পুঁতে রাখা বাঁশ থেকে 13টি বাঁশের মোড়া সৃষ্টি হয় এবং অনেক সাপের আনাগোনা দেখা দেয়। আর এই বাঁশের যে মূল, সেখানে সাপের অনেক গর্ত দেখা দেয়। আর সনাতন ধর্মাবলম্বীদের ধারণা অনুযায়ী যে তাদের দেবী মনসা এখানে বসবাস করেন, আর সেখান থেকেই গ্রামের নাম মনসা মোড়া হিসেবে প্রচলিত হয়। লোকমুখে শুনতে পাওয়া যায় এমনটাই যে এই ঘটনা ঠিক এমনই ঘটেছিল, যা সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় বিশ্বাস। এই জায়গা নিয়ে বেশ কিছু অলৌকিক ঘটনা মানুষের মুখে মুখে শোনা যায়। যেমন, যে 13টি বাঁশের মোড়া সৃষ্টি হয় সেখানে সাপের গর্তের কারণে একজন সাপুড়ে সাপ ধরার জন্য যখনই তার কার্যক্রম শুরু করে, এমন সময় তার বুকে প্রচন্ড ব্যথা ওঠে। সে সাপুড়ে উপস্থিত লোকদের সামনেই মারা গিয়েছিল। তারপর পাশের 2 গ্রাম পর একজন সাপুড়ে এসে বলেন যে এই বাঁশের মোড়া থেকে যেই সাপ ধরবে তারই ক্ষতি হবে, এবং তিনি গ্রামের সবাইকে এখান থেকে সাপ ধরতে নিষেধ করেন। পরবর্তীতে আরো একজন সাপুড়ে আসেন, সেখানে সাপ ধরার চেষ্টা করেন। গ্রামের সবাই তাকে পূর্ববর্তী ঘটনা সম্পর্কে অবগত করেন, তাদেরকে সাপ ধরতে নিষেধ করেন এবং চলে যেতে বলেন। কিন্তু সে কারো কথা না শুনে সাপ ধরার কাজ শুরু করে এবং এক পর্যায়ে সে একটি সাপ ধরতে সক্ষম হয়। কিন্তু সাপ বাড়ি নিয়ে গেলে রাতে সেই স্বপ্নে দেখে যে কেউ একজন তাকে বলছে, তোর তো অনেক সাহস, তুই আমার মোড়া থেকে সাপ ধরেছিস, এর ফল তোকে ভোগ করতেই হবে। সাপুড়ে এমন স্বপ্ন দেখে ভয়ে ঘুম থেকে উঠে পড়েন। পরের দিন সাপুড়ে সেই সাপটি নিয়ে গিয়ে ওই মোড়াতে ছেড়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো সাপুড়ে ঠিক 2 দিন পরেই অজানা কোনো এক কারণে মৃত্যুবরণ করেছিলেন। এভাবে আরো অনেকেই ভয় পেয়েছে। 13টি বাঁশের ঝাড় থেকে কেউ বাঁশ কাটতে পারে না। যেমন ওই এলাকায় একজনের ছনের ঘর ছিল, সে ঘর ঠিক করার জন্য কয়েকটি বাঁশ কেটে তার ঘরের কাজে লাগিয়েছিল, কিন্তু তার ঘরে সে কিন্তু কোনোভাবেই ঢুকতে পারেনি, কারণ ভয়ানক সাপের উপদ্রব শুরু হয়। এমনকি চুলার ভেতর পর্যন্ত সাপ ছিল। পহেলা বৈশাখ ওখানে বিশাল মেলা হয়। মেলা এবং পুজোর কাজে যদি কেউ কোনো বাঁশ কাটে তাহলে কারো কোনো সমস্যা হয় না। আর এই ঘটনার সাক্ষী এখানে বহু মানুষ রয়েছে। আর এই কারণে স্থানীয় কিছু মানুষ এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে। এবার চলে যাই মনসা মন্দিরের ইতিহাসে। নোয়াখালীর একজন লোক, যার কোনো সন্তান ছিল না, তিনি সেখানে গিয়ে মানত করেন তার যদি কোনো সন্তান হয় তাহলে সেখানে তিনি একটি উপাসনালয় স্থাপন করে দেবেন। কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি যে এর ঠিক পরের বছরই তার একটি ফুটফুটে সন্তান হয়। পরে ওয়াদা মাফিক তিনি সেখানে এসে একটি উপাসনালয় তৈরি করেন এবং গ্রামের মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এই মন্দিরটি 13টি বাঁশঝাড়ের একদম মাঝে অবস্থিত। আমরা এত সময় ধরে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা শুনলাম, ইতিহাস থেকে কিছু জানতে পারলাম, যেটি অনেকেই জানে এবং স্থানীয় মানুষের মধ্যে এই ঘটনাগুলো প্রচলিত আছে। এবার চলে যাচ্ছি আমাদের মূল ঘটনায়। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন লক্ষ্মীপুর সদর থেকে মোশাররফ হোসেন। তিনি ফেসবুক ফ্রেন্ড। 2016 সালে তিনি তার বন্ধুদের সাথে মোট 3 জন চাঁদপুরের কচুয়ায় অবস্থিত মনসা মুড়া ঘুরতে যান। তো তারা সবাই এদিক সেদিক ঘুরতে থাকেন এবং ওখানে আরো লোক ছিল যারা তাদের মতোই ঘুরতে গিয়েছিল।
দিনটি ছিল কোনো একটা বন্ধের দিন, তবে সেটা কিসের বন্ধ ছিল সেটি তার ঠিক মনে নেই। ওখানে কিন্তু আগে নদীর মতো ছিল, কিন্তু নদীটা ছোট হওয়ায় মানুষ সেখানে বাঁধ দিয়ে ওখানে 3টা দিঘির মতো করে ফেলেছে। তো মোশাররফ সাহেব তার বন্ধুদের নিয়ে ঘোরার এক পর্যায়ে তার অনেক প্রাকৃতিক কাজ সারার বেগ হয়। তখন তিনি কিছু না বুঝেই মন্দিরের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের নিচে নিজের অজান্তেই বসে পড়েন এবং সেখানে প্রস্রাব করেন। এই দৃশ্য দূর থেকে একজন মুরব্বী দেখেন এবং পরবর্তী তিনি মোশাররফকে ডাকেন এবং বলেন, তুমি এটা কি করলে? এখানে অনেকেই ধর্মীয় বিশ্বাসের কারণে আসে, বিভিন্ন রকম নিয়ত করে, আর তুমি এই জায়গাটা অপবিত্র করলে, কাজটা কি তুমি ঠিক করলে? তখন মোশাররফ যে কাজটি করেন সেটি হলো খুব কটাক্ষমূলক কথাবার্তা বলেন, আর এই কাজের জন্য আসলে তার কোনো অনুশোচনাও ছিল না। মুরব্বী খুব রাগান্বিত হন তার উপরে এবং বলেন যে এক্ষুনি যদি এখান থেকে না বের হোক তাহলে গ্রামবাসীদেরকে ডেকে তোমাদের শায়েস্তা করা হবে, এক্ষুনি এখান থেকে চলে যাও। তো মুরব্বীর কথা শুনে মোশাররফ তার বন্ধুদেরকে নিয়ে বাড়ি চলে আসেন। খাওয়া দাওয়া করে তিনি রাত্রে ঘুমান। হঠাৎ রাতে সে স্বপ্নে দেখে কেউ একজন তার ঘরে, অন্ধকারে ঠিক তার চেহারা বোঝা যাচ্ছিল না। মোশাররফ, ও মোশাররফ এরকম বলে তাকে ডাকে এবং বলে যে তুই এই জায়গা অপবিত্র করেছিস, তোর ক্ষমা নেই, তোকে শেষ না করে আমি যাব না। এই বলে সে তার গলা চেপে ধরে। প্রচন্ড ভাবে গলা চেপে ধরায় মোশাররফের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং মোশাররফ গলা ছাড়ানোর অনেক চেষ্টা করে। হঠাৎ আজানের শব্দে যখন মোশাররফের ঘুম ভেঙে যায় তখন মোশাররফ চিৎকার করে ওঠে এবং হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। তার এই শব্দ শুনে তার মা বাবা রুমে দৌড়ে চলে আসেন। মোশাররফ তাদেরকে এই স্বপ্নের কথা বলেন। তারা কিন্তু বিষয়টি একদমই গুরুত্ব না দিয়ে কাটিয়ে যান এবং বলেন যে এটা বোবায় ধরেছিল, ওটা কোনো বিষয় না, দুঃস্বপ্ন। যাই হোক, মোশাররফ তার স্বপ্নের কথা বললেও তারা বিষয়টা গুরুত্ব দেয়নি। পরের দিন মোশাররফ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ তার নাকে এক ধরনের ফুলের ঘ্রাণ ভেসে আসে। কি ফুল সেটা বুঝতে পারছিল না, কিন্তু সুবাসটা খুবই মন জুড়ানো ছিল। হঠাৎ সামনে এসে দেখে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ের মতো নারকেল গাছের ডালে বসে দোল খাচ্ছে। এত উঁচু নারকেল গাছ, সেখানে ডালে বসে দোল খাচ্ছে। বিষয়টা খুবই অস্বাভাবিক এবং অবাস্তব একটা বিষয় এবং ভয়ানক বিষয় বটে। তো মোশাররফ দেখার চেষ্টা করছিল আসলে জিনিসটা কি। হঠাৎ করে উপর থেকে একটি শব্দ ভেসে আসে। একটি মেয়েলি কণ্ঠে বলে, কিরে, আজ তোকে কে বাঁচাবে? তোর ভুলের শাস্তি তোকে পেতেই হবে। হঠাৎ একটা হাত বড় হয়ে মোশাররফকে ধরবে, এগিয়ে আসছে হাত। হঠাৎ পেছন থেকে কেউ লাইট মারে। তখন মোশাররফ আর কিছু দেখে না, ওই হাত আর নেই, উপরেও কেউ নেই। পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এই তুমি কে, ওখানে কি করো? তখন মোশাররফ বলে, কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি, আপনি আসেন, আপনার সাথে একসাথে যাই, আমার কাছে আলো নেই। তখন মোশাররফ দেখতে পারে যে ওই লোকটি তারই একজন প্রতিবেশী, তার সাথে একসাথে হেঁটে পড়ে বাড়িতে চলে যায়। রাতে খেয়ে মোশাররফ ঘুমিয়ে পড়ে। এই ঘটনাটি সে বাড়ির কাউকে বলে না, এমনকি তার যে প্রতিবেশী ছিল তাকেও বিষয়টি বলেনি। তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর মোশাররফ যখন ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ তার দরজা খোলার একটা শব্দ আসে। এই শব্দে তার ঘুম ভেঙে যায়। মোশাররফ দেখে সন্ধ্যায় সে যাকে গাছে বসে থাকতে দেখেছে সে আস্তে আস্তে ঘরে ঢুকলো এবং মোশাররফকে পা ধরে এমন এক হ্যাচকা টান দিল যে মোশাররফ খাট থেকে পড়ে যায় এবং খুব ব্যথা পায়। তার পায়ে প্রচুর ব্যথা হতে থাকে, সে বাকরুদ্ধ হয়ে কাঁপতে থাকে। এরপর তার গলা টিপে ধরে। সে চিৎকার করতে না পারায় সে গড়গড় শব্দ করতে থাকে, তার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না।
পাশের রুমে ছিল তার দাদি। তার দাদি এই অস্বাভাবিক রকমের শব্দ শুনতে পেয়ে সে যখন মোশাররফের রুম থেকে বুঝতে পারলো যে এই ধরনের শব্দ আসছে, তখন সে মোশাররফ, ও মোশাররফ বলে ডাকতে থাকে। তার দাদির ডাক শুনে তার মা বাবা জেগে যান আর মোশাররফের কাছে আসেন। মোশাররফ দাদির ডাক শোনার পর সে দেখে যে তার ঘরে কেউ নেই, কিন্তু দরজা কিন্তু খোলাই রয়েছে। এক পর্যায়ে মোশাররফ সবাইকে ঘটনা খুলে বলেন। তার পরিবার বুঝতে পারে যে মোশাররফ সত্যি একটা বড় বিপদে পড়েছে। পরের দিন সকালেই পরিবারের সবাই তাকে পাশের গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে দেখেই বলেন যে তোমার এমনটা করা উচিত হয়নি। মোশাররফ সহ তার পরিবারের সবাই কিন্তু অবাক হয়, কারণ পরিবারের সদস্যরা কিন্তু ওই কবিরাজকে কিছু বলেননি। পরে কবিরাজ বলেন যে তার সাথে থাকা যে জিন রয়েছে, জিনের মাধ্যমে মোশাররফকে দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে মোশাররফ কেন বিপদে পড়েছে। তো যাই হোক, ওই কবিরাজ সেই জিনকে হাজির করে এবং ওই জিনকে জিজ্ঞেস করে সে কেন এসেছে। জিন সবিস্তারে বর্ণনা করে যে সে কেন এসেছে এবং কি অপরাধে মোশাররফকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন সে যখন সব বিষয় বলে, তখন ওই জিনকে ওই কবিরাজ বলেন যে সে যেন মোশাররফকে ছেড়ে চলে যায়, কিন্তু ওই জিন সাফ জানিয়ে দেয় সে তাকে শাস্তি না দিয়ে যাবে না, এবং এই বিষয়ে কবিরাজ যেন তাকে কোনো ধরনের কোনো প্রেশার ক্রিয়েট না করে। কবিরাজ সেও তো নাছরবান্দা, সেও হুমকি ধামকি দিতে থাকে এবং ওই জিনকে বলতে থাকে তুই যদি না যাস তোকে বোতলে ভরে ফেলবো। ওই জিন বলে আমার একাকে ভরবি, আর লক্ষ লক্ষ জিন এখানে চলে আসবে, তাদেরকে কিভাবে ভরবি, সুতরাং এই কাজটি ভুলেও করতে চাসনি। তখন কবিরাজ নরম হয়, সে চিন্তা করে যে একে যদি কোনো ক্ষতি করিয়ে জিনকে, তাহলে ওই মনসামোলা থেকে আরো অসংখ্য জিন এখানে চলে এসে তাণ্ডব ঘটাবে, সুতরাং জিনিসটা কিভাবে আপোষে ফয়সালা করা যায়। তখন তাকে বলে যে ঠিক আছে তুমি কি চাও বলো, কিন্তু ওর ক্ষতি করো না, এর বিনিময়ে তুমি কি চাও সেটা বলো এবং একে ছেড়ে দিয়ে চলে যাও। তখন ওই জিনটি বলে যে এক দামে একটি কালো খাসি কিনতে হবে এবং 10 কেজি মিষ্টি কিনে 3 রাস্তার মোড়ে রাতের বেলা এই মোশাররফকেই রেখে আসতে হবে, তাহলে আমরা ভেবে দেখব ওকে ক্ষমা করা যায় কিনা। উপস্থিত ছিল মোশাররফের বাবা, সে সাথে সাথে কবিরাজকে বলে যে আমরা রাজি, এবং সত্যি ওই দিনেই এই কাজটি করা হয় এবং মোশাররফকেই যেহেতু যেতে হবে, মোশাররফ ওই রাতেই 3 রাস্তার মোড়ে একটি খাসি এবং 10 কেজি মিষ্টি রেখে আসে। কিন্তু কবিরাজ বলে দিয়েছিল যে ওখান থেকে যখন যে সে ফিরে আসবে কখনোই যেন পেছন দিকে সে ঘুরে না তাকায়, যত শব্দই হোক সে যেন ঘুরে না তাকায়। মোশাররফ যখন ওই খাসি এবং মিষ্টি রেখে হেঁটে আসছিল, তখন পেছন থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, মানুষের কান্নার আওয়াজ, পরিচিত কণ্ঠে তাকে ডাকা, এই ধরনের শব্দ সে শুনলেও সে পেছন দিকে ঘুরেও তাকায়নি, সে বাড়িতে চলে আসে। পরদিন থেকে আর কোনো সমস্যা তার হয়নি। মোশাররফ সুস্থ হলেও এখনো প্রতি পহেলা বৈশাখে রাতের বেলা সে যদি হাঁটে, সে ফিল করে তার পেছনে পেছনে অশরীরে কেউ হেঁটে যাচ্ছে, যদিও বা তিনি এখন সুস্থ। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সম্রাট জাহাঙ্গীর ভাই। তো উনি ইতোপূর্বে আরো 2টি ঘটনা পাঠিয়েছিলেন যেগুলো ইতোমধ্যে প্রচারিত হয়েছে। তো এটা ওনার 3য় ঘটনা। উনি আমাদেরকে বলেছেন আগের 2টি ঘটনা, যেটা খুবই সত্য ঘটনা, যেটা আমরা প্রচার করেছিলাম, যেহেতু ওনার ঘটনা প্রচার করেছিলাম, এটা থেকে তিনি অনুপ্রাণিত হয়েই ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা না, মানে একটি ঘটনার প্রেক্ষাপটে আরো কয়েকটি ঘটে যাওয়া ঘটনা উনি একত্রে আমাদেরকে পাঠিয়েছেন।